ইউ মাহবুব। আমি প্রথমেই সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ বাংলাদেশে আমরা জানি যে এই টাইমটা খুব ডিফিকাল্ট। তার মধ্যে যারা পার্টিসিপেট করেছেন সবাইকে অনেক থ্যাংক ইউ। আমার বন্ধু প্রফেসর আজম আমাদের আজকে অনার্ড গেস্ট ফ্যাকাল্টি, থ্যাংক ইউ আজমকে অনেক অনেক থ্যাংক ইউ। ওর ফেলোদেরকে নিয়ে আমাদের সাথে জয়েন করেছে। আমরা উই আর অনার্ড টু হ্যাভ আজম উইথ আস টুডে, এবং আমরা আমাদের লেকচারের পরে আজমের কাছ থেকে কিছু শুনতে চাবো। আমি আজকে আমরা যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে, আমি একটু স্ক্রিনটা আগে শেয়ার করি। এটা সবাই দেখতে পাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে পার্টিকুলারলি নন এস্ট এলিভেশন মাইগ্রেশন ইনফেকশন নিয়ে আলাপ করবো, এবং এটার ম্যানেজমেন্টটা। এবং আমাদের আজকে অডিয়েন্স কিন্তু অনেক ওয়াইড রেঞ্জের অডিয়েন্স আছে। আমরা যে 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে এমডি বা এফসিপিএস যারা পরীক্ষা দিচ্ছে সেরকম আছে। তো আমরা চেষ্টা করব এরকম একটা লেকচার, মানে এরকম একটা সেশন করার জন্য যেটা ইন্টারঅ্যাক্টিভ, আমরা সবাই মিলে শিখতে পারি এবং আমরা সবাই কিছু না কিছু এর থেকে নিয়ে যেতে পারি। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন কনফারেন্স আমরা যখন যাই তখন অনেক ডেটা আমরা শুনি যেগুলা এর থেকে সে বেশি, সে থেকে এ বেশি, খুব কনফিউজিং হয়ে যায়। তো আমরা আজকে চেষ্টা করব যে খুব প্র্যাকটিক্যাল রাখতে, যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা একটা নন এস্ট এলিভেশন বা ইনফেকশন কিভাবে ম্যানেজ করব, এবং কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ম্যানেজ করব। তো আমাদের আজকে 3টা অবজেক্টিভ। প্রথমটা হচ্ছে যে, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ নন এস্ট এলিভেশন বা ইনফেকশন। তারপর হচ্ছে হাউ টু ডায়াগনোস এ নন এসটিএমআই, এবং ফাইনাল যে মোস্ট ইম্পর্টেন্ট, যে হাউ টু ম্যানেজ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বেসড অন অল দ্য ডেটা। আমরা কিন্তু ডেটার ডিটেল নিয়ে আজকে আলাপ করবো না। আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই, এবং আমি চাচ্ছি সবার পার্টিসিপেশন প্লিজ। সো সবাই যদি এখানে হয় আমাকে মুখে বললে কোনো সমস্যা নাই, অথবা চ্যাট বক্সে লিখলে পরে এটা আমরা তখন মানে সবার পার্টিসিপেশনটা চাচ্ছি আর কি। So let's start with question number 1. A 57-year-old male with history of hypertension and hyperlipidemia complains of chest pain after climbing 2 flights of stairs. 2 ধাপ সিঁড়িতে ওঠার পর তার বুকে ব্যথা হয়। Pain is substernal, radiates to the left arm and goes away with rest. Is this a stable angina, unstable angina or non-STEMI? এটা হয় আমাকে কেউ বলতে পারেন, অথবা চ্যাট বক্সে একটু প্লিজ রেসপন্ড করেন। স্যার, অনেকেই চ্যাট বক্সে রিপ্লাই দিচ্ছে, বি রিপ্লাই দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ মাহবুব। আসলে মাহবুব, তুমি যদি চ্যাট বক্সটা একটু লক্ষ্য রাখো আমার জন্য সুবিধা হয়, তাহলে আমাকে সুইচ ব্যাক এন্ড ফোর্থ করতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, কেউ এ দিচ্ছে, কেউ বি দিচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা 3টা এ পেয়েছি এই পর্যন্ত, 2টা বি পেয়েছি। আমরা 4টা এ পেয়েছি এ পর্যন্ত, 2টা বি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা 2টা বি পেয়েছি এবং বেশিরভাগই এ দিচ্ছে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই কোয়েশ্চেনটা, এবং আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এবং তারপরে আমরা এটার উত্তরে আসবো। আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাই, তারপরে আমরা এটার উত্তরে আসবো। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, 68-year-old female with history of diabetes, hypertension, hyperlipidemia presents to emergency room with on and off chest pain for 2 days. Pain can come at rest. এটা খুব ইম্পর্টেন্ট। Pain can come at rest but increases with activity. ECG shows ST depression of the lateral leads. First troponin is mildly elevated. Is this A, stable angina, B, unstable angina, C, non-STEMI, or D, STEMI? এটা একটু চ্যাট বক্সে আমরা দেখি সবাই কি আনসার করে। বেশিরভাগ অ্যান্সার আসছে সি আসতেছে। প্রথম আচ্ছা অ্যান্সারটা ছিল বি, এরপরে আচ্ছা, সি সি ছাড়া আসছে। অন্য কেউ যদি চিন্তা করে থাকে তাহলে বি আমরা চ্যাট করেছে। বক্সে একটু দেখতে চাই। হ্যাঁ, বি আচ্ছা ফার্স্ট অ্যান্সার ছিল বি, দেন আচ্ছা 5টা অ্যান্সার, 6টা অ্যান্সার আসলো সি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখানেও একটু কনফিউশন আছে, কারণ কেউ এটা চিন্তা করছে, বেশিরভাগ যদি চিন্তা করছে সি, কেউ চিন্তা করছে বি। তাহলে আমরা একটু দেখি এই জিনিসটা আসলে কি। মূল জিনিসটা হচ্ছে যে স্টেবল এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা, এই দুটোর কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বোঝার, এটা ডিফারেন্সিয়েট করা ইম্পর্টেন্ট, কারণ এর ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফারেন্ট।
এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আজকে বোঝাটা। প্রথমে হচ্ছে যে আমরা স্টেবল অ্যাঞ্জাইনা কোনটা, যে কেউ হাঁটছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তার বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা বুকের দিকে আসে, শোল্ডারের দিকে যেতে পারে, ঘাড়ের দিকে যেতে পারে, এবং এটা সে যখন হাঁটাটা থামিয়ে দিচ্ছে ব্যথাটা চলে যাচ্ছে, এবং তার একটা হয় নাইট্রোগ্লিসারিন খেয়ে ব্যথাটা কমে চলে যাচ্ছে, অথবা হাঁটাহাঁটি বন্ধ করে দেওয়ার পর ব্যথাটা চলে যাচ্ছে। নাইট্রোগ্লিসারিনটা কিন্তু কনফিউজিং, কারণ ইসোফেজিয়াল স্প্যাজমের ব্যথাও কিন্তু নাইট্রোগ্লিসারিনে সেরে যায়। অতএব নাইট্রোগ্লিসারিন ব্যথা ভালো হয়ে যাচ্ছে মানে যেটা অ্যাঞ্জাইনার ব্যথা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সবসময় নাও হতে পারে। এখন এই স্টেবল অ্যাঞ্জাইনাটা সাধারণত থাকে 2 থেকে 5 মিনিট, কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনাটা কখন আমরা সেটাকে বলবো, সেটা হচ্ছে যে প্রথমে যে নিউ অনসেট একটা অ্যাঞ্জাইনা, সেটা বাই ডেফিনিশন ইজ অ্যান আনস্টেবল অ্যাঞ্জাইনা। যেটা সিভিয়ার, যেটা রেস্টে আসে, বসে আছি আমি কিছু করছি না কিন্তু আমার বুকে ব্যথা হচ্ছে, দ্যাট ইজ বাই ডেফিনিশন আনস্টেবল অ্যাঞ্জাইনা। এবং এটা ক্রিসেন্ডো প্যাটার্ন থাকে, বারবার বাড়তে থাকে, এবং নাইট্রোগ্লিসারিনও কাজ হচ্ছে না, এবং 10 মিনিটেরও বেশি থাকে। তো এই আনস্টেবল অ্যাঞ্জাইনাটা তখনই নন স্টেমি হয়ে যায় যখন ট্রোপোনিনটা এলিভেটেড থাকে। এটাই হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং নন স্টেমির মধ্যে ডিফারেন্স। কিন্তু স্টেবল এবং আনস্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে ডিফারেন্সটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম। তাহলে আমরা যদি প্রথম প্রশ্নে ফেরত যাই, এখন আর কোনো কনফিউশন থাকা উচিত না যে এই 57-year-old male with history of hypertension and hyperlipidemia complains of chest pain after climbing 2 flights of stairs. Pain is substernal, radiates to the left arm and goes away with rest. So this is definitely a stable angina. কিন্তু বির ক্ষেত্রে 68-year-old female with history of diabetes, hypertension, hyperlipidemia, তার কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, রাইট? Comes with on and off chest pain for 2 days. Pain can come at rest. এবং there is ECG changes, ST depression on the lateral leads. যেহেতু এটা ST depression অথবা এটা STEMI নয় ক্লিয়ারলি, এবং এটা যেহেতু রেস্ট পেইন অথবা এটা স্টেবল অ্যাঞ্জাইনা নয়, এবং তাহলে আমাদের দুটো বাকি থাকে বি এবং সি, এবং যেহেতু তার ট্রোপোনিন এলিভেটেড অথবা এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা নয়, অথবা অ্যান্সারটা হচ্ছে সি। তো এই প্রথম ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে বুঝতে হবে, ভেরি সিম্পল, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। তো আমরা যদি করোনারি আর্টারি ডিজিজকে মূলত দুটা ভাগে ভাগ করি, একটা বড় গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা, আর একটা গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং এই অ্যাকিউট করোনারি সিনড্রোমের কিন্তু আবার 3টা ভাগ হতে পারে, একটা হতে পারে স্টেমি, নন স্টেমি এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটা বোঝাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটার ম্যানেজমেন্ট কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম স্টেবল অ্যাঞ্জাইনা। এক্ষেত্রে আমি আরেকটা কথা একটু উল্লেখ করতে চাই। আমরা বলেছিলাম যে পেইন শোল্ডারে যায়, পেইন কিন্তু লেফট আর্মে যেতে পারে, শুধুমাত্র রাইট আর্মে যেতে পারে, এবং বোথ আর্মে যেতে পারে। একটা জিনিস খুব আমরা এক্সপেরিয়েন্স থেকে দেখি, এবং এটা ডেটাও আছে, যে when the pain radiates to both arms or both shoulder, it is more specific to be of angina. এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখা দরকার। আচ্ছা, এখন এই কনসেপ্টটা বোঝা আমাদের খুব দরকার। আমরা প্যাথোফিজিওলজির ডিটেইলে যাব না, কিন্তু এই কনসেপ্টটা বোঝা একটু দরকার, যে একটা প্ল্যাক, যে স্টেবল অ্যাঞ্জাইনা এবং অ্যাকিউট করোনারি সিনড্রোমের ডিফারেন্সটা। স্টেবল প্ল্যাকটা হচ্ছে এই যখন একটা প্ল্যাক ফর্মেশন হয় কোলেস্টেরল দিয়ে, তার ফাইব্রাস ক্যাপটা অনেক থিক থাকে, তার লিপিড কোর থাকে, এবং তার ভিতরে কিছু ফোম সেল থাকে, কিন্তু এই ব্লকেজটা খুব স্টেবল, এটা সহজে রাপচার হয় না। এটা যখন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যখন এই লুমেনটা অবস্ট্রাক্টেড হয়ে যায় মোর দেন 70%, তখন উইথ এক্সারশন বা অ্যাক্টিভিটি চেস্ট পেইন হয়। করোনারি রিজার্ভ কিন্তু অনেক হাই, ইউ হ্যাভ 4 to 5 টাইমস করোনারি রিজার্ভ। কিন্তু যখন এই জন্য নর্মাল স্টেটে বা নর্মাল হাঁটা চলায় ব্যথাটা হবে না, কিন্তু যখন এটা ব্লক হয়ে যায় মোর দেন 70%, তখন ইউজুয়ালি উইথ মোর দেন ইউজুয়াল এক্সারশন লাইক ক্লাইম্ব আপ এক ফ্লাইট অফ স্টেয়ার্স বা বেশ কিছু দূর হাঁটার পরে বুকে ব্যথাটা হয়, হাঁটাটা বন্ধ হয়ে যাচ্ছে, বুকে ব্যথা চলে যাচ্ছে। দিস ইজ স্টেবল করোনারি অ্যাঞ্জাইনা ফ্রম আ স্টেবল প্ল্যাক। তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা বা নন স্টেমি বা স্টেমি কোথা থেকে আসে? সেটা হয় যখন প্ল্যাকটা ভালনারেবল হয়ে যায়। তার মানে এই যে ফাইব্রাস ক্যাপটা এখানে থিক ছিল, এটা এখানে থিন হয়ে যায়, তার নেক্রোটিক কোরটা হয়ে যায় বড়, এখানে ফোম সেল থাকে, ম্যাক্রোফেজ থাকে, ফলে এইখানে যদি এই ইজিলি এই প্ল্যাকটা কিন্তু রাপচার হতে পারে, এবং সর্বনাশটা ঘটে যখন এই প্ল্যাকটা রাপচার হয়ে যায়। তখন কি হয়, এই যে একটা প্ল্যাক ছিল নেক্রোটিক কোর, প্ল্যাকটা যখন রাপচার হয়ে যায় তখন এখানে একটা ব্লাড ক্লট ফর্মেশন হয়, এবং এই ব্লাড ক্লট যখন ফর্মেশন হয় তখন এটা প্লেটলেট রিলিজ করে। প্লেটলেট তখন কি করে, আরো মোর প্লেটলেট ইনহিবিটিং ফ্যাক্টর রিলিজ করে, তখন এগুলো এসে একটা ক্লট ফর্ম করে। এই ক্লটটা যদি ফর্ম হয়ে এটাকে পার্শিয়ালি অবস্ট্রাক্ট করে, তখন এটা হয়ে যায় নন স্টেমি, আর এটাকে যদি কমপ্লিটলি অবস্ট্রাক্ট করে তখন এটা হয়ে যায় স্টেমি। এই কনসেপ্টটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট, দ্য ডিফারেন্স বিটুইন স্টেবল
coronary artery disease versus acute coronary syndrome. এই যে থিন ফাইব্রাস ক্যাপ আর এখানে ক্লট ফর্মেশন হয়ে এখানে শোল্ডার ইউজুয়ালি শোল্ডার এরিয়াতে রাপচার হয় প্ল্যাকটা হয়ে এখানে ক্লট ফর্মেশন হয়ে গেছে। তাহলে এই আমরা যেটা আলাপ করলাম এটার একটা ডায়াগ্রামেটিক ফিগার যদি আমরা দেখি, আরেকবার যদি আমরা দেখি, স্টেবল অ্যাঞ্জেনা কি, এখানে একটা প্ল্যাক ফর্ম হচ্ছিল কোলেস্টেরল দিয়ে, এটা আস্তে আস্তে লুমেন্টে কমে যাচ্ছে এবং যখন এই পর্যায়ে চলে যাচ্ছে যেটা অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এনাফ ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তখন ইসকিমিয়া হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে, ইসিজি রেস্ট ইসিজি নরমাল। আচ্ছা, যখন এই প্ল্যাকটা রাপচার হচ্ছে এবং একটা ক্লট ফর্মেশন হচ্ছে, এখানে একটা ক্লট ফর্মেশন হচ্ছে, এই ক্লটটা দিয়ে যখন আমাদের ব্লাড ফ্লোটা বাধাগ্রস্ত হচ্ছে এবং তখন আমরা ইসিজি নরমালও পেতে পারি বা টি ওয়েভ ইনভার্সন পেতে পারি বা এসটি ডিপ্রেশন পেতে পারি। এবং এরকম একটা সিচুয়েশন নরমালি জন্ম দেবে আনস্টেবল অ্যাঞ্জাইনা। যখন এটা প্রোগ্রেস করে ট্রোপোনিন পজিটিভ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে নন স্টেমি, এবং যখন এই ক্লটটা পুরো ভেসেলটাকে অবস্ট্রাক্ট করে দেবে, লুমেনটাকে অবস্ট্রাক্ট করে দেবে, সেটা হয়ে যাবে স্টেমি এবং ক্লিয়ারলি তখন এসটি এলিভেশন দেখা যাবে ইসিজিতে। তো তাহলে কোন ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কিরকম, এটা ন্যাচুরালি আমাদের বোঝাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ এই ক্ষেত্রে কিন্তু এই একটা সিচুয়েশনে কিন্তু অ্যান্টি প্লেটলেটের কোনো রোল নাই, কারেক্ট? কারণ এখানে থ্রম্বাস ফর্ম করছে না, কিন্তু এই ক্ষেত্রে একটা থ্রম্বাস ফর্ম করছে এবং এখানে হয় কি, একটা প্লেটলেট যখন অ্যাগ্রেগেশন হয়, প্লেটলেট খুব অ্যাংরি হয়ে যায়, তখন একটা থ্রম্বোজেনিক মিলিউ তৈরি হয়, এখানে একটা ক্লট ফর্মেশনের সিচুয়েশন তৈরি হয়। ফলে এইসব ক্ষেত্রে একটা যখন অ্যাকিউট এমআই নিয়ে আসি আমরা হেপারিন দেই, কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনাতে হেপারিন দেই না। দিস ইজ দ্য রিজন, বিকজ এখানে হেপারিন দিতে হবে, অ্যাসপিরিন দিতে হবে, ক্লপিডোগ্রেল দিতে হবে, আমাকে অ্যান্টি থ্রম্বোটিক একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে থ্রম্বোসিস হয়ে ক্লটটা না থাকে, অথবা ইভেন স্টেমিতে আমরা থ্রম্বোলিটিক থেরাপি দেই যাতে ক্লটটা সরে যায়। আমরা কিন্তু এই প্ল্যাকটাকে সরাতে পারছি না থ্রম্বোলিটিক দিয়ে, আমরা জাস্ট এই যে ক্লটটা এটাকে সরিয়ে দিয়ে ব্লাড ফ্লোটা শুরু করে দিতে পারছি, এবং দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ থ্রম্বোলিটিক থেরাপি। একইভাবে কিন্তু পেশেন্টটাকে যখন আমরা ক্যাথ ল্যাবে নেই তখন এইসব সিচুয়েশনে ইউ সেভ লাইফ, কিন্তু যদি একটা স্টেবল অ্যাঞ্জাইনা থেকে থাকে তখন যদি আমরা পেশেন্টটাকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে তাকে স্টেন্ট বসাই, ডু উই সেভ এ লাইফ? ইয়েস অর নো? আমি চ্যাট বক্সে আনসার দেখতে চাই। স্টেবল coronary angina, if you put a stent say in the mid right coronary artery, are you saving a life A or you are not saving a life B? আমি একটু চ্যাট বক্স আনসার দেখতে চাই। আবার কোশ্চেনটা করি, স্টেবল coronary angina, you are putting a stent in the mid RCA, are you saving a life A? You are not saving a life B. আমি দুটা বি আনসার দেখতে পাচ্ছি, কেউ কি একটা এ আনসার দিবে? 80% মিড RCA coronary artery disease, stable coronary angina, তুমি একটা স্টেন্ট দিয়ে দিয়েছো, আর ইউ সেভিং এ লাইফ? ম্যাক্সিমাম বি রিপ্লাই দিচ্ছে স্যার। এক্সেলেন্ট। যারা বি দিচ্ছে, আমরা একটা এ পেয়েছি, প্রত্যয় দেয় ডক্টর, প্রত্যয় দেয়। ঠিক আছে, আমরা একটা এ পেয়েছি, দ্যাটস ওকে। আমরা একটা এ পেয়েছি কিন্তু বেশিরভাগই বি দিচ্ছে, তার মানে আমাদের মধ্যে একটু কনফিউশন আছে যে এ হতে পারে কিনা। এ হতে পারে শুধুমাত্র যদি লেফট মেইন ডিজিজ হয় বা প্রক্সিমাল এলএডি ডিজিজ হয়, কিন্তু এগুলো ছাড়া, প্রক্সিমাল এলএডি ডিজিজ বা লেফট মেইন ছাড়া স্টেবল coronary angina-তে সার্ভাইভাল বেনিফিট নাই। এবং এই দুটো প্রমাণ হয়েছে দুটো বড় ট্রায়াল দিয়ে, একটা হচ্ছে কারেজ ট্রায়াল, একটা হচ্ছে স্কিমিয়া ট্রায়াল। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যদি এইসব ক্ষেত্রে একটা স্ট্যান্ড বসাই, স্টেমি, নন স্টেমি, আনস্টেবল অ্যাঞ্জাইনা, ইউ ডেফিনেটলি আর ইমপ্রুভিং সার্ভাইভাল, এই ব্যাপারে কোনো সন্দেহই নাই। এই জন্য এই ডিফারেন্সিয়েশনটা বোঝা খুব দরকার এবং এই প্যাথোফিজিওলজিটা বোঝা খুব দরকার। এগেইন, STEMI, non-STEMI, unstable angina হচ্ছে একটা clumped in acute coronary syndrome. You're taking these patients to cath lab, you're saving a life, you're improving survival. On the other hand, if it's stable coronary angina, usually you are not saving a life, we are just helping with the symptom. এই কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড, এই কনসেপ্টটা বোঝাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন আরেকটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমরা একটু আলাপ করি। এই কোশ্চেনটা আমি আনসার দেখতে চাই। মাহবুব, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আমার খুব হেল্প হচ্ছে, তুমি যে আমাকে চ্যাট বক্স থেকে হেল্প করতেছো। কিন্তু আমরা নাম উল্লেখ না করে জাস্ট এ বি বলি আর কি, নাম উল্লেখ করলে অনেকে হয় কি আর উত্তর দিতে চায় না। আমরা কোয়েশ্চেন 3 তে চলে যাই। কোয়েশ্চেন 3টা হচ্ছে যে মেজরিটি অফ MI occurs in coronary lesions. Majority of MI occurs in coronary lesions that are A, less than 50%, B, 50 to 70%, or C, 70%. Majority of MI occurs in coronary lesions that are A, less than 50%, B, 50 to 70%, or C, more than 70%. 4 জন সি অ্যানসার দিয়েছেন। আচ্ছা, 4 জন সি, 6 জন, একজন বি অ্যানসার দিয়েছেন, একজন বি। আচ্ছা, আর সবাই সি অ্যানসার দিয়েছেন।
আচ্ছা, আমাদের যারা এখানে এমডি বা এফসিপিএস পরীক্ষা দিবে তাদের থেকে আমি একটু রেসপন্স দেখতে চাই। যারা সামনে পরীক্ষা যাদের, তাদের থেকে চ্যাট বক্সের রেসপন্স দেখতে চাই। আমি কারোর নাম বলবো না, আই প্রমিস। আচ্ছা, বি অথবা সি আমরা আনসারটা পাচ্ছি। এটা কিন্তু একটা সারপ্রাইজিং অ্যাস্টনিশিং ব্যাপার। আমরা কার্ডিওলজিস্ট, আমরা নিজেরাই আসলে এই উত্তরটা অনেকেই জানি না। এটা দিস ইজ ভেরি সারপ্রাইজিং। এবং দিস ডেটা ইজ ভেরি ওল্ড ডেটা। এটা সার্কুলেশনে পাবলিশ হয়েছিল আজ থেকে প্রায় 25 বছর আগে। এবং ইফ ইউ লুক এট দিস, এই এই যে অরেঞ্জ কালারটা বারটা হচ্ছে লেস দেন 50%, এই ব্লু কালার বারটা হচ্ছে 50 to 70%, এবং ইয়েলো কালার বারটা হচ্ছে মোর দেন 70%. If you look at the meta-analysis of all 4 studies, এটা সেই 90s, 80s, 90s এর study, মানে এতদিন ধরেই it is well known, but we do not know the fact of all 4 studies. Meta-analysis দেখা যাচ্ছে 68% MI comes from lesions which are less than 50%. এবং এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই জন্য 80% লিজন মানে হাই হাই আমার সর্বনাশ হয়ে আমাকে স্টেন্ট করতে হবে। ইটস নট নেসেসারিলি দ্যাট, পার্টিকুলারলি ইফ দিস ইজ এ স্টেবল অ্যাঞ্জাইনা। মাত্র 18% এসেছিল 50 to 70%, এবং মোর দেন 70% এসেছে 15% থেকে। তার মানে রাফলি 70% lesion which are less than 50% cause an MI versus more than 70% lesion, more than 70% or more, causes only 30% of MI. কেন ব্যাপারটা হচ্ছে? ওই যে আমরা বললাম যে স্টেবল ডিজিজ ভার্সেস আনস্টেবল ডিজিজ। তো এই প্ল্যাকটার কিন্তু রাপচার হওয়ার জন্য বেশি টাইট হওয়ার দরকার নাই। ইট ক্যান বি আ 40-50% প্ল্যাক, বাট ইফ ইট কজেস এ রাপচার হিয়ার, এই শোল্ডারের মধ্যে রাপচার হয়ে যায়, তখন যখন ব্লাড ক্লটটা ফর্ম করে, ব্লাড ক্লটটা ফর্ম করেই তার এমআই হয়, রাইট? অর্থাৎ এই লিজন ক্যান বি লেস দেন 50%, এবং অ্যাজ ইউ হ্যাভ সিন ইন 70% এমআই কেসেস দিস লিজন ইজ অ্যাকচুয়ালি লেস দেন 50%। এবং এই জন্য কি হয়, অনেকে বলে আমাকে তো আপনি গত সপ্তাহে স্ট্রেস টেস্ট করে বাড়ি পাঠিয়ে দিলেন, আমার তো এখন হার্ট অ্যাটাক হয়েছে। তো কেন হয়েছে? বিকজ হিজ লিজন প্রবাবলি ওয়াজ এ 40% লিজন। ওকে, যখন তাকে স্ট্রেস টেস্ট আমরা করবো, আমরা তো তখন বললাম যে করোনারি রিজার্ভ খুব হাই, 4 to 5% থাকে করোনারি রিজার্ভ। স্ট্রেস টেস্ট করলে কি তার 40% লিজন থাকলে স্ট্রেস পজিটিভ আসবে? আসবে না, বিকজ ইটস 40% লিজন, ইটস নট কজিং এনি অবস্ট্রাকশন। কিন্তু বাড়ি যাওয়ার পর কি হয়েছে, সে বউর সাথে ঝগড়া করছে। তো ফর দ্যাট ওয়াজ অ্যাকিউট স্ট্রেসফুল সিচুয়েশন, এবং ওই স্ট্রেসের কারণে তার এই প্ল্যাক রাপচার করে গেছে। এবং এই জন্য কি হয়, হঠাৎ করে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইউজ টু না, সে যদি হঠাৎ করে গিয়ে তুমুল ট্রেডমিল করে, হঠাৎ করে করলো, ধাপ করে দেখা যায় যে পড়ে গেছে, তার মানে কি আমরা এক্সারসাইজ করবো না? ইটস নো, দ্যাটস নট দ্যাট। ইটস when you are not used to it, you're doing sudden outburst of exercise, or you have an emotional stress, হঠাৎ করে চরম এক্সাইটেড হয়ে গিয়ে বুকে চাপ করে এমআই হলো। why? because that 40% plaque is getting ruptured, এবং এটা রাপচার্ড হওয়ার ফলে এখানে প্ল্যাক ফর্ম করে তার এমআই হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা বোঝা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালনারেবল প্ল্যাক? এটা হচ্ছে কার্ডিওলজির হোলি গ্রেল। এটা যদি কেউ জানতে পারতো, এটা আমরা হি উড উইন দ্য নোবেল প্রাইজ। ভ্যালেন্টাইন ফুস্টার এটা অনেক কাজ করেছে। কিছু কিছু যেমন ওসিটি দিয়ে আমরা কিছু কিছু ক্রাইটেরিয়াতে বুঝতে পারি, বাট এটা তো সম্ভব না যে আমরা সবাইকে ধরে ধরে ওসিটি করে দিব বা কোনো ইনভেসিভ প্রসিডিউর করে দিব। সো দ্য লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কেউ যদি কোলেস্টেরল কম রাখে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে, তাহলে লেস চান্স দ্যাট প্ল্যাক উইল রাপচার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং স্ট্যাটিন মেডিকেশন, এসিডি মিটার, এগুলো প্ল্যাকটাকে স্টেবল করে। আচ্ছা, সো এই কনসেপ্ট ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাই আরেকটা কোয়েশ্চেন, এবং I would expect everyone to answer this question as well in the chat box. Question number 4. 75-year-old male with history of diabetes, COPD, and chronic kidney disease admitted with pneumonia and sepsis. Antibiotics were started. Patient had shortness of breath on admission that has now improved. ECG shows sinus rhythm with non-specific ST changes. 2 sets of troponins are mildly elevated in the same range. ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিচ্ছি this is a non-STEMI. Question হচ্ছে, is this a type 1 non-STEMI, type 2 non-STEMI, type 3 non-STEMI, or type 4 non-STEMI? আমি একটু চ্যাট বক্সে অ্যান্সার দিতে চাই। আমরা কোনো আনসার পাচ্ছি না। আমি কি সবাইকে কনফিউজ করে দিলাম নাকি? এখনো কেউ আনসার দেয়নি স্যার, এইমাত্র দিয়ে দিয়েছে একজন। আচ্ছা, আমরা একটা পেয়েছি টাইপ 2 নন-স্টেমি, আরো কিছু আমরা দেখতে চাই। হ্যাঁ, আর 2টা এ পেয়েছি আমরা। আচ্ছা, কেউ কেউ বলছে টাইপ 1, কেউ কেউ বলছে টাইপ 2।
Yeah. তো এইটাও আমাদের বোঝাটা খুব এই কনসেপ্টটাও বোঝাটা খুব খুব দরকার। আচ্ছা, তাহলে হোয়াট ইজ, আমরা যদি ক্লাসিফিকেশনে দেখি, ওকে, আমরা যদি ক্লাসিফিকেশন দেখি যে হোয়াট ইজ টাইপ 1 নন স্টেমি। টাইপ 1 নন স্টেমি হচ্ছে যেটা নাকি আমরা যেটা এতক্ষণ আলাপ করলাম যে রিয়েল প্ল্যাক রাপচার থেকে যে নন স্টেমিটা হয় সেটা হচ্ছে টাইপ 1 নন স্টেমি, মানে রিয়েলি করোনারি আর্টারি ডিজিজের কারণে তার একটা প্ল্যাক ছিল, সেই প্ল্যাকটা রাপচার হয়ে গেছে, ক্লট ফর্মেশন হয়েছে, সেটা হচ্ছে টাইপ 1 নন স্টেমি। টাইপ 2 টা হচ্ছে যে আমাদের এই যে আমরা একটা সিনারি নিয়ে আলাপ করলাম যে তার সেপসিস হয়েছিল, ফলে তার সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হয়েছে, তার অক্সিজেন সাপ্লাই যে তার ব্লাড ফ্লো সাপ্লাই তার চেয়ে তার অক্সিজেন ডিমান্ড বেশি, যে মিসম্যাচের কারণে যখন কার্ডিয়াক স্ট্রেস তৈরি হয়, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে কিন্তু ট্রোপোনিন রিলিজ হয়, সেটা হচ্ছে টাইপ 2 নন স্টেমি। ওকে, টাইপ 3 নন স্টেমি হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ, সাসপেক্টেড এমআই রিলেটেড ডেথ যদি হয়ে থাকে, সেটা হচ্ছে টাইপ 3। টাইপ 4 হচ্ছে পিসিআই রিলেটেড, একটা হচ্ছে তার মধ্যে ভাগ আছে পিসিআই রিলেটেড এমআই স্ট্রেন থ্রম্বোসিস, এবং 5 হচ্ছে ক্যাবেজ রিলেটেড। 3, 4, 5 প্র্যাকটিক্যাল কেসে আমরা অত ক্যাটাগরাইজ করি না। টাইপ 1 বা টাইপ 2 টা মনে রাখা এবং বোঝা দরকার। টাইপ 1 টা হচ্ছে রিয়েল এমআই প্ল্যাক রাপচারের জন্য, আর টাইপ 2 টা হচ্ছে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচের জন্য। তাহলে আমাদের যে ওই সিচুয়েশনটা ছিল, আমরা যদি এখন কোশ্চেনে ফেরত যাই যে 75-year-old পেশেন্ট উইথ হিস্ট্রি অফ ডায়াবেটিস, সিওপিডি, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ নিজেও কিন্তু ট্রোপোনিন এলিভেশন করতে পারে। তার নিউমোনিয়া হচ্ছে, সেপসিস হয়েছে, তার তো বুকে ব্যথা নাই, শর্টনেস অফ ব্রেথ আছে, এবং কিছু সাটল এসটি চেঞ্জেস আছে, তার ট্রোপোনিন মাইল্ডলি এলিভেটেড। এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো তার কি আসলে টাইপ 1 এমআই না টাইপ 2 এমআই? তো এই যে আমরা সিচুয়েশনটা সিনারিওটা ডেসক্রাইব করলাম, এর থেকে আমরা বুঝতে পারছি এটা আসলে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ। এবং এই ক্ষেত্রে যেটা খুব করা দরকার যে ট্রোপোনিন ট্রেন্ড করা দরকার। আমরা নর্মালি কি করি যে ট্রোপোনিন ট্রেন্ড করে ট্রোপোনিনটা চেক করি, যদি আমরা দেখি ট্রোপোনিনটা বেড়ে যাচ্ছে উপরের দিকে, যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইট ইজ মোর লাইকলি ইটস এ টাইপ 1 এমআই। অন দি আদার হ্যান্ড, যদি ট্রোপোনিনটা একই রেঞ্জে একটু হয়তো মাইল্ডলি এলিভেটেড কিন্তু একই রেঞ্জে ঘোরাফেরা করে, তখন আমরা এটা ধরে নিতে পারি ইটস আ টাইপ 2 এমআই, অথবা ট্রোপোনিন এলিভেশন ফ্রম আদার রিজনস। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে একটা ইকোকার্ডিওগ্রাম করে যদি আমরা দেখতে পারি যে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি ইট ইজ মোর লাইকলি এ টাইপ 1 এমআই ফ্রম এ প্ল্যাক রাপচার। যদি তার নর্মাল ইজেকশন ফ্র্যাকশন থেকে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি না থাকে, তবে ইটস মোর লাইকলি এ সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ প্রবলেম, ইটস এ টাইপ 2 নন স্টেমি। এবং টাইপ 2 নন স্টেমিতে তো আসলে আমাদের এত অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, সবাইকে ক্যাথ ল্যাবে নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা ট্রোপোনিন এলিভেশন আর কি কি কারণে হতে পারে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমরা তো ট্রোপোনিন এলিভেশন দেখলে এটাকে এমআই বলে থাকি, বাট ট্রোপোনিন এলিভেশন ক্যান বি ফ্রম কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার খুব কমনলি দেখা যায় মাইল্ড ট্রোপোনিন এলিভেশন থাকে। ক্রনিক কিডনি ডিজিজ, যে ট্রোপোনিন যেহেতু রিনালি এক্সক্রিটেড ক্লিয়ার্ড, এটা যখন ক্লিয়ার্ড হয় না তখন উই সি ট্রোপোনিন এলিভেশন। পালমোনারি এম্বলিজম, আমরা দেখি ট্রোপোনিন এলিভেশন। এআরডিএস, সেপসিস, জিআইবি, স্ট্রোক, র‍্যাবডো, এগুলো যে কোনো সিচুয়েশনে কিন্তু ট্রোপোনিন এলিভেশন হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে, বিকজ ট্রোপোনিন এলিভেশন মানে এমআই নয়। তাহলে আমরা তো বললাম, এই জিনিসটা ডিসকাস করলাম যে আমরা কিভাবে জানতে পারি যে এটা কি টাইপ 1 এমআই অথবা এটা টাইপ 2 এমআই। মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েশন, কিভাবে আমরা বুঝতে পারি একো দিয়ে বা ইসিজি চেঞ্জ দিয়ে। যদি ডাইনামিক ইসিজি চেঞ্জ থাকে চেস্ট পেইনের সাথে, দ্যাট কুড বি টাইপ 1 এমআই। নর্মালি কি হয় যে একটা পেশেন্ট সেপসিস নিউমোনিয়া নিয়ে আসলো, যেটা আমরা ডিসকাস করলাম, তার কোনো বুকে ব্যথা নাই, তার ইসিজিতে কোনো মেজর চেঞ্জ নাই, কিন্তু তার ট্রোপোনিনটা মাইল্ডলি এলিভেটেড এবং বাড়ছেও না, দ্যাট ইজ দ্য টাইপ 2 এমআই। সেক্ষেত্রে আমাদেরকে এই পেশেন্টকে ক্যাথ ল্যাবে নেওয়ার জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তো কাকে ক্যাথ ল্যাবে নিতে হবে আমরা এটা ডিসকাস করব, এবং আমরা আরো একটু ডিসকাস করবো যে ক্যাথ ল্যাবে নেওয়াটা কত আর্জেন্ট, কত তাড়াতাড়ি ক্যাথ ল্যাবে নিতে হবে, এবং ফাইনালি আমরা ডিসকাস করব হোয়াট মেডিকেশনস ডাজ দ্য পেশেন্ট নিড। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার সাথে প্লিজ বি ইন্টারঅ্যাক্টিভ, প্লিজ টক টু মি। এবং এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি কারোর এক্সামিনার না, অতএব উই আর অল লার্নিং টুগেদার। প্লিজ বি ফ্রি অ্যান্ড আস্ক মি কোয়েশ্চেনস এই পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, তাহলে টাইপ 2 নন স্টেমি ট্রিটমেন্টে কি হবে অ্যাকর্ডিং টু কজ? Absolutely, absolutely, absolutely. Type 2 non-estimation myocardial infarction ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, এবং সেই সাথে তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে সেই রিস্ক ফ্যাক্টর গুলো ট্রিট করা। তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, হাইপারলিপিডিমিয়া থাকলে তাকে স্ট্যাটিনে রাখতে হবে। এবং স্ট্যাটিনটা ইজ এ গুড মেডিকেশন ইন এ সেন্স বিকজ ইট মেক্স দ্য প্ল্যাক মোর স্টেবল।
এবং সাধারণত আমরা লো ডোজ অ্যাসপিরিন দেই অন্তত একটা, যদি তার ব্লাড প্রেশার থেকে বেটা ব্লকার দেই এবং স্ট্যাটিন, এই তিনটা জিনিস অন্তত দেই, লো ডোজ অ্যাসপিরিন, স্ট্যাটিন আর বেটা ব্লকার। বাট আদার দেন দ্যাট অল দিস, ইফ ইউ নো যে দিস ইজ এ টাইপ 2 স্টেমি, যে তার বুকে ব্যথা নাই, তার কোনো ইসিজি চেঞ্জ নাই, তার একো নর্মাল, তাকে ক্যাথ ল্যাবে নেওয়ার আসলে কোনোই প্রয়োজন নাই। যেটা অ্যাট দ্য মোস্ট ইউ ক্যান ডু, আমরা অনেক সময় করে থাকি যে হয়তো সেপসিস নিয়ে পেশেন্ট আসছে, নিউমোনিয়া নিয়ে আসছে, ট্রোপোনিন পেশেন্ট চলে বাড়ি চলে যাচ্ছে, পরে হয়তো তাকে আমরা একটা আউট পেশেন্ট ফলো আপ, একটা স্ট্রেস টেস্ট করতেও পারি। ইট ইজ নট দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট, বাট ইউ মে ওয়ান্ট টু ডু ইট। আর কোনো কোয়েশ্চেন? স্যার টাইপ 2 তে কিছু মানে গ্লোবাল হাইপোকাইনেসিয়া থাকবে, মানে সিগমেন্টাল না হয় এরকম? গ্লোবাল হাইপোকাইনেসিয়াও থাকতে পারে অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আমরা স্ট্রেস ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে, অনেক সময় আমরা দেখি কি সিভিয়ার সেপসিসের কারণে ইজেকশন ফ্র্যাকশন ড্রপ করে গেছে, হয় তার এপিক্যাল বেলুনিং হচ্ছে যেটা স্ট্রেস ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি, অথবা গ্লোবাল হাইপোকাইনেসিয়া হয়ে তার ইজেকশন ফ্র্যাকশন ড্রপ করে গেছে। এটা ইট ক্যান হ্যাপেন ইন সাম কেসেস, এক্সট্রিম সেপসিসের ক্ষেত্রে, নর্মালি না। এবং ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই ইজেকশন ফ্র্যাকশনটা ইট কামস ব্যাক when you treat the patient 2-3 মাস পরে যদি বাড়িটারি চলে গিয়ে পরে you repeat an echo, you can see that the ejection fraction is back to normal. So global hyperkinesia can occur in severe sepsis. Yes, we do see that. Very good question. আর কোনো প্রশ্ন এই পর্যন্ত? মানে জি স্যার, আমরা ওই ফ্রিকোয়েন্টলি আইসিইউতে এরকম পাই যে অন্য নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রেশারটা ড্রপ করছে, ড্রপ আইটা অল্প একটু রেজ করছে, ইকো করে দেখা গেল গ্লোবাল একটা হাইপোকাইনেসিয়া চেঞ্জ। গ্লোবাল হাইপোকাইনেসিয়া যদি ইজেকশন ফ্র্যাকশন ড্রপ করে, সেই ক্ষেত্রে কিন্তু তার এনজিওগ্রাম করাটা দরকার, বিকজ ইজেকশন ফ্র্যাকশন ড্রপ করে গেলে আমরা উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট এটা কোনো ইসকেমিক কারণে হয়েছে কিনা, তখন তো আমরা বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের যদি ইজেকশন ফ্র্যাকশন সিভিয়ারলি ড্রপ করে গিয়ে থাকে এবং এটা মানে রোগীর ডিসচার্জ করার আগে ইজেকশন ফ্র্যাকশন ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে এনজিওগ্রাম ইজ রিজনেবল। কিন্তু যদি দেখা যাচ্ছে যে গ্লোবাল হাইপোকাইনেসিয়া ছিল, 2 সপ্তাহ পর রোগীর ট্রিটমেন্ট করার পর আমি একটা রিপিট একোকার্ডিওগ্রাম করলাম, এখন একো নর্মাল হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে আর এনজিওগ্রাম করার দরকার নাই, বিকজ দিস ওয়াজ ডিউ টু সেপসিস, কারণ এটা অলরেডি রিকভার করে গেছে। বাট দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। আর কি যে আমরা স্ট্রেস ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি বললাম, যে এপিক্যাল বেলুনিং বা টাকুসুবো কার্ডিওমায়োপ্যাথি, এটা কিন্তু আমরা খুব কমনলি দেখি এবং এটা সেপসিসের কারণে হতে পারে। কিন্তু কারণ স্ট্রেস ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি শুধু যে মাত্র ফিজিক্যাল স্ট্রেসের কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে হয় তা না, এটা ফিজিক্যাল স্ট্রেসের কারণে হয় এবং এটা রিকভার করে, ইট রিকভার্স। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ইস্যুতে চলে যাই, যে আমরা কিভাবে বুঝবো যে হাই লাইকলিহুড, আমরা অলরেডি ডিসকাস করেছি যে হাই লাইকলিহুড দ্যাট দিস ইজ এ ট্রু টাইপ 1 নন স্টেমি, যে হিস্ট্রিটা নিতে হবে ন্যাচারালি, যে বুকে ব্যথা থাকবে, শোল্ডারের দিকে ছড়িয়ে যাচ্ছে, তার কোনো পেশেন্ট হাইপোটেনসিভ হয়ে যেতে পারে, পালমোনারি ইডিমা থাকতে পারে, তার ইসিজিতে এসটি চেঞ্জেস থাকতে পারে, টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে, তার ট্রোপোনিন এলিভেশন থাকতে পারে, এগুলো যদি থেকে থাকে তখন বুঝতে হবে যে হাই লাইকলিহুড দ্যাট দিস ইজ এ ট্রু নন এসটিএমআই, দিস ইজ এ টাইপ 1 এমআই। আচ্ছা, তারপরে ক্যাটাগরাইজেশনের ব্যাপার আছে, যে এই পেশেন্টে কি হাই রিস্ক চেস্ট পেন নিয়ে আসলো বা নন স্টেমে নিয়ে আসলো, পার্টিকুলার যে চেস্ট পেন নিয়ে আমরা কাউকে দেখি, আমরা তাকে ক্যাটাগরাইজ করতে পারি এবং তাকে ডিসাইড করতে পারি যে পেশেন্টে কি ক্যাথ ল্যাবে যাবে না যাবে না। তো আমরা টিমি স্কোর ইউজ করতে পারি অথবা গ্রেস স্কোর ইউজ করতে পারি। আমার মনে হয় এটার সাথে আমাদের একটু ফ্যামিলিয়ার হওয়া দরকার, পার্টিকুলারলি যারা আমাদের এখানে এমডি এবং এফসিপিএস স্টুডেন্ট আছে, কারণ রিস্ক স্ট্রাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো টিমি রিস্কটা আমরা কিসের উপর দেখি, যে প্রতি 1 পয়েন্ট করে পাচ্ছে যদি এজ মোর দেন 65 হয়, মোর দেন 3 কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর থাকে। কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর গুলো কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ফ্যামিলি হিস্ট্রি এবং স্মোকিং। যদি মোর দেন 3 থাকে তাহলে একটা পয়েন্ট, প্রায়র স্টেনোসিস মোর দেন 50% একটা পয়েন্ট, এসটি ডেভিয়েশন মানে এসটি আমরা যেটা আলাপ করলাম এসটি সেগমেন্ট ডিপ্রেশন, যদি মোর দেন অ্যাঞ্জাইনাল মোর দেন 2 অ্যাঞ্জাইনাল ইভেন্টস হয়ে থাকে ইন লেস দেন 24 আওয়ার, যদি aspirin use হয়ে থাকে in last 7 days, because the patient is already using, এটা আইডিয়া কি, the patient is already using aspirin, তারপরেও তার clot formation হচ্ছে, মানে there is, you have to give something more than aspirin, you have to do something more than that, অথবা তার কার্ডিয়াক মার্কার এলিভেটেড থাকে মানে ট্রোপোনিন। তো এইগুলো হচ্ছে টিমি স্কোরের পয়েন্ট। আমরা যদি গ্রেস স্কোরটা দেখি তাহলে এটা হচ্ছে যে ওল্ডার এজ, কিলিপ ক্লাস আমাদের কার আইডিয়া আছে? এনি ভলান্টিয়ার? কিলিপ ক্লাসটা হচ্ছে যে তার পালমোনারি এডিমা আছে কিনা, তার হার্ট ফেলিয়ার আছে কিনা। যদি হার্ট ফেলিয়ার কোনো সাইন সিম্পটম না থাকে দ্যাট ইজ ক্লাস 1। যদি তার পিওর কার্ডিওজেনিক শকে চলে যায় দ্যাট ইজ ক্লাস 4। আর যদি ক্লাস 2 and 3 টা হচ্ছে যদি রালস থাকে লেস দেন 50% অফ দ্য লাং, তাহলে ক্লাস 2 এবং মোর দেন 50% অফ দ্য লাং দ্যাট ইজ ক্লাস 3। এটা হচ্ছে যে পালমোনারি এডিমা বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কজড বাই এমআই, এটার সিভিয়ারিটির উপর নির্ভর করে। যত বেশি
তার কনজেস্টিভ হার্ট ফেলিয়ার সিভিয়ারিটি, দ্য পেশেন্ট হ্যাজ হায়ার রিস্ক অফ ডেথ। এবং তার সিস্টোলিক ব্লাড প্রেশার যত লো থাকবে তার মানে তার অবস্থা তত খারাপ, তার যত লো থাকবে তত করে গ্রে স্কোর পয়েন্ট বেড়ে যাবে। এবং এসটি সেগমেন্ট ডেভিয়েশন কথা আমরা বলেছি, কার্ডিয়াক অ্যারেস্ট ডিউরিং প্রেজেন্টেশন অবশ্যই এটা গিভস ইউ point, high point, because cardiac arrest is a bad thing, of course. Serum creatinine level, kidney function যদি abnormal থাকে, that increases your mortality. এবং পজিটিভ ইনিশিয়াল কার্ডিয়াক বায়োমার্কার যেমন ট্রোপোনিন, এবং হার্ট রেট যদি বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে গেলে রিস্ক যেমন বেশি, হার্ট রেট বেড়ে গেলে রিস্ক তেমন বেশি। তো এইগুলো হচ্ছে গ্রে স্কোর রিস্ক। এখন এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি আজকাল খুব ইজি, কারণ এগুলোর অ্যাপ পাওয়া যায়। এগুলোর নাম্বারগুলো ফোনের মধ্যে চটচট ঢুকিয়ে দিলে পরে ইউ ক্যান গেট দ্য নাম্বার। এখন আর ওই হাতে গুনে হিসাব করার দিন চলে গেছে। তো তাহলে আমরা হাই রিস্ক কখন বলবো? যখন টিমি স্কোর হয় 5 to 7 অথবা গ্রে স্কোর রিস্ক হয় 140 মোর। আর যদি লো রিস্ক বলবো, যদি টিমি স্কোর 0 to 2 বা গ্রে স্কোর রিস্ক হয় 1 up to 108। তাহলে এটা কেন এই রিস্ক স্ট্রাটিফিকেশন ইম্পর্টেন্ট? বিকজ the higher the risk, the more benefit the patient will get from a angiogram or vascularization. আমরা যে অনেক সময় বলি না পেশেন্টকে কুল ডাউন করতে পরে ক্যাথল্যাবে নেব, আসলে দ্যাট ইজ নট অলওয়েজ দ্য রাইট কনসেপ্ট। রিস্ক যদি হাই হয়, ইউ আর সেভিং আ লাইফ, দ্য চান্সেস অফ সেভিং হিজ লাইফ ইজ মোর। অন দি আদার হ্যান্ড, রিস্ক যদি লো হয় তাহলে দ্যাট পেশেন্ট ক্যান বি কনজারভেটিভলি ম্যানেজড, ঠিক আছে? এবং এই পেশেন্টের রিস্ক যদি হাই হয়, তখন তাকে আমরা যদি আর্লি ইনভেসিভ স্ট্র্যাটেজি নেই, এমআই এর মতো, যে তাকে যদি পেশেন্টের ব্লাড প্রেশার ড্রপ করতেছে, তার পালমোনারি এডিমা ডেভেলপ করে গেছে, শ্বাস নিতে পারতেছে না, সিভিয়ার ইকেজি চেঞ্জেস, হাই ট্রোপোনিন, দেন ডিলে না করে পেশেন্টকে আসলে ক্যাথ ল্যাবে নিলে অ্যাকচুয়ালি ইমপ্রুভিং এ লাইফ, সেভিং এ লাইফ। এবং একইভাবে যদি ইন্টারমিডিয়েট রিস্ক হয়, তাহলে আমরা 20 to 48 আওয়ার পর্যন্ত ইনভেসিভ মানে ক্যাথের জন্য ওয়েট করতে পারি। বাট যদি লো রিস্ক পেশেন্ট হয়, টিমি স্কোর 0, 1, সেই ক্ষেত্রে আমরা ইসকিমিয়া ড্রিভেন স্ট্র্যাটেজি মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি এবং তাকে স্ট্রেস টেস্ট করে দেখতে পারি। স্ট্রেস টেস্ট যদি পজিটিভ হয়, ক্যাথ ল্যাবে নিতে পারি। স্ট্রেস টেস্ট যদি নর্মাল হয়, দ্য পেশেন্ট ক্যান গো হোম উইদাউট বিং ক্যাথ। এখন এই টিমি এবং গ্রে স্কোরের মধ্যে কিন্তু কারো আইডিয়া আছে? একটু চ্যাট বক্সে দেখি তো কোনটা মোর স্পেসিফিক, কোনটা মোর হেল্পফুল, টিমি না গ্রেস? টিমি এ, গ্রেস বি, which one is more accepted? দুইটার মধ্যে কিন্তু কম্পারিজন হয়েছে কিছু স্টাডিজে। which one is more gives you more information, more accurate or more helpful? টিমি এ, গ্রেস বি? কোন চ্যাট বক্স আনসার নাই? মাহবুব কি উত্তর দিল নাকি? স্যার একটাই আসছে, দুইটাই আসছে স্যার। আচ্ছা, টিমি বলতেছে আসলে কিন্তু গ্রেস কোডটা ইজ মোর হেল্পফুল। আমরা কিন্তু এখন টিমির চেয়ে গ্রেসের দিকে বেশি চলে যাচ্ছি, কারণ গ্রেসে অনেক কিছু যেটা আমরা দেখলাম, গ্রেস করে অনেক কিছু ইনক্লুডেড থাকে, যেমন কার্ডিওজেনিক শক বা অন্যান্য জিনিস। সো গ্রেস কোডটা ইজ মোর হেল্পফুল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এগেইন আমরা যদি একটু কুইক রিক্যাপিচুলেশন করি, তাহলে একটা হচ্ছে যে কোন ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে ক্যাথ ল্যাবে নেওয়াটা মোর বেনিফিশিয়াল মনে করব বা সার্ভাইভাল বেনিফিট বেশি থাকবে, সেটা হচ্ছে তার রিকারেন্ট অ্যানজাইনা হচ্ছে, মানে আমি ইমার্জেন্সি রুমে একটা রোগী দেখলাম, বুকে ব্যথা আসছে যাচ্ছে, বারে বারে ব্যথা হচ্ছে, ইসকিমিয়া অ্যাট রেস্ট চেস্ট পেইন হচ্ছে, অথবা লো লেভেল অ্যাক্টিভিটিস, একটু হেঁটে বাথরুমে গেলে তার বুকে ব্যথা হচ্ছে, এলিভেটেড কার্ডিয়াক বায়োমার্কার যেটা আমরা বললাম যে ট্রোপোনিন বেড়ে যাচ্ছে, নিউ অর প্রিজুমেবলি নিউ এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ইসিজিতে এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখা যাচ্ছে, যেটা আমরা ডাইনামিক ইসিজি চেঞ্জ একটা বলি, যে বুকে ব্যথা হচ্ছিল সেই সাথে এসটি ডিপ্রেশন, বুকে ব্যথাটা চলে গেছে, ইসিজি নর্মাল হয়ে গেছে। দিস ইজ আ ভেরি ব্যাড মার্কার, ডাইনামিক ইসিজি চেঞ্জ, বুকে ব্যথার সাথে সাথে এসটি চেঞ্জ। এবং সাইন্স অফ হার্ট ফেলিয়ার, এটা আমরা অলরেডি আলাপ করেছি, অথবা নিউ অনসেট মাইট্রাল রিগার্জিটেশন অথবা worsening mitral regurgitation. It's very important to understand. It is a bad marker. High risk finding from non-invasive stress test. Or stress test হয়েছিল সেটা high risk feature ছিল। Hemodynamic instability, blood pressure drop করে যাচ্ছে, বা sustained VTAC, তার run of VTAC হচ্ছে, prior PCI, prior CABG, high TIMI or gray score, diabetes, mild to moderate renal dysfunction অথবা low ejection fraction, এগুলো ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে এই পেশেন্টটা ইজ a high risk group, এবং এই পেশেন্টটা কিন্তু actually will get more benefit from revascularization. So actually it is more important to take this high risk group of patient to the cath lab urgently rather than waiting and watching and see how they do. আচ্ছা, এই পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5,
patient has high TIMI and gray score, having active chest pain, বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে, এবং this is a non-ST elevation myocardial infarction, not a STEMI. Patient comes with a non-STEMI, has high TIMI and gray score, having active chest pain. Cath lab is not available in your facility. তুমি একটা জায়গায় কাজ করছো, হাসপাতালে cath lab নাই, তো তুমি কি করবা? Would you continue medical management, transfer the patient with hospital to a cath lab, অথবা give thrombolytic therapy? আমি একটু chat box answer দেখতে চাই, please. বেশিরভাগ অ্যান্সারে বি আসছে, 3টা বি আসছে আর কি। আচ্ছা আচ্ছা, 3টা বি। আর কোনো না, অন্য কোনো অপশন আচ্ছা, আমরা পাইনি। কেউ থ্রম্বোলিটিক থেরাপি দিবে কিনা এই পেশেন্টটাকে? কেউ আছে থ্রম্বোলিটিক থেরাপি দেওয়ার জন্য? আচ্ছা, ভেরি গুড। আমি একটু শুনতে চাই, না ইউ গাইজ আর রাইট, কিন্তু আমি একটু শুনতে চাই এই পেশেন্টটাকে থ্রম্বোলিটিক থেরাপি দেওয়া যাবে না কেন? কোনো ভলান্টিয়ার? কেউ কি বলতে উত্তরটা দিতে চায়? একজন নো বলেছে কমেন্ট বক্সে, চ্যাট বক্সে। Thrombolytic therapy দেওয়া যাবে না, because thrombolytic therapy is only for, you're absolutely right, it is only for STEMIs, not only for for non-STEMIs. STEMI. Yes, Only for absolutely. STEMI. STEMIs, এবং ইনিশিয়াল কিছু ট্রায়ালে দেখা গেছিল যে থ্রম্বোলিটিক থেরাপি আসলে ক্ষতি করতে পারে, পার্টিকুলারলি ব্লিডিং রিস্ক বাড়িয়ে দেয় নন-STEMI, সো দেয়ার ইজ নো প্রুভেন বেনিফিট। সো আমরা থ্রম্বোলিটিক থেরাপি শুধুমাত্র STEMI-তে দিতে পারি, বাট নট ইন কেস অফ নন-STEMI। এটাও আমাদের জানা খুব দরকার। নাসের, আমাদের যারা এক্সামিনি তাদেরকে 2-1জনকে ভলান্টিয়ার করো, তারা যদি আনসার করে। আচ্ছা, ঠিক আছে, মানে এনকারেজ করো আর কি, ওরা যদি ভলান্টিয়ার হয়। রাইট। আমি তো ওপেন করে দিচ্ছি, এখন কাউকে পিন পয়েন্ট করতে চাই না, বুঝছো না, সবাই আবার তখন একটু ফিল করে। আমি তো বলতেছি, তোমার দেখে সবাই ঘাবড়ে গেছে, প্রফেসর আছে, প্রফেসর সাহেব আছে, এই জন্য কেউ কিছু বলতে চায় না। আচ্ছা, আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ যাই। আমি একটা আজমকে রিকোয়েস্ট করবো আমরা লেকচারের পরে ওর এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য, প্রফেসর আজমকে, বাট আমরা একটু শেষ করি তার আগে। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে 68-year-old female with non-STEMI and history of diabetes, hypertension, hyperlipidemia had a PCI of the left circumflex artery. Ejection fraction is 55% by echo. What are the medications she should be on? আচ্ছা, এটা আমি একটু চ্যাট বক্সে আনসার দেখতে চাই। A, aspirin, clopidogrel, beta blocker, nitrate. B, aspirin, ticagrelor মানে Brilinta, ACE inhibitor, beta blocker, statin. Or C, aspirin, ticagrelor, beta blocker, nitrate and statin. Non-STEMI, diabetes, hypertension, hyperlipidemia, PCI of the left circumflex artery. একজন রিপ্লাই দিয়েছে বি। আচ্ছা, একদম দিয়েছে বি। আর কোনো আনসার বি ছাড়া? 4টা-5টা বি আসছে। আচ্ছা, বি ছাড়া আর কোনো আনসার? অলমোস্ট সবাই বি দিয়েছেন, অন্য কোনো অপশন দেখতে আজম, তোমার স্টুডেন্ট তো তুখর। না, আচ্ছা, তারা জানে যে ABCD E দিতে হয়, বুঝছো, ABCD দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা এই জিনিসটা তাহলে নেক্সট কোয়েশ্চনে চলে যাই, যে another patient with non-STEMI was low risk and medical management was decided. His past medical history of hyperlipidemia and stroke, ejection fraction is 60% by echo. You are discharging the patient home. The patient should be on aspirin, beta blocker, ACE inhibitor, nitrate, statin, aspirin, clopidogrel, beta blocker, statin, or aspirin, beta blocker, statin, nitrate. ABC. পেশেন্ট কিন্তু কোনো স্টেন্ট পায় নাই, কিন্তু তার নন ST এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন হয়েছিল, এবং ইট ওয়াজ এ টাইপ 1, কিন্তু লো রিস্ক দেখে তাকে মেডিকেলি ম্যানেজ করা হয়েছে। তার ইজেকশন ফ্র্যাকশন 60। চ্যাট বক্সে একটা আনসার দেখতে চাই। দুইজন বি দিয়েছেন, তিনজন এ দিয়েছেন। আচ্ছা, 3জন এ এবং 4জন বি। আচ্ছা, তাহলে এখানে এ এবং বি এর মধ্যে আনসারটা স্প্লিট হয়ে গেছে।
তাহলে এই জিনিসটা একটু আমরা দেখি যে আসলে মেডিকেল ম্যানেজমেন্ট অফ নন স্টেমি এটাও কিন্তু আমাদের মধ্যে, আমাদের কার্ডিওলজিস্টদের মধ্যে অনেক কনফিউশন, নিজেদের মধ্যে অনেক কনফিউশন আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে যখন একটা পেশেন্টকে আমরা নন স্টেমের জন্য মেডিকেল ম্যানেজমেন্ট, সে স্ট্যান্ট পাক না পাক, ক্যাথ হোক না হোক, তাকে যখন আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি তখন সে কি কি ওষুধের উপরে থাকবে? নাম্বার 1 হচ্ছে অ্যাসপিরিন। আচ্ছা, এই অ্যাসপিরিনটা যখন সে বাড়ি চলে যাবে, এইটা কি আমি আনসার জানতে চাই। 325 এ, 325 বি, 75 কোন ডোজের অ্যাসপিরিন নিয়ে সে বাড়ি যাবে? এ 325, বি 75। চ্যাট বক্স আনসার দেখতে চাই। A 325, B 75. Excellent. অলমোস্ট সবাই বি দিচ্ছে স্যার। Excellent, excellent. So এটাও একটা excellent. I'm very glad যে সবাই এখানে এই জিনিসটা ধরতে পারতেছে, বা বেশিরভাগই, যে যখন না লোকটা রোগীটা বাড়ি চলে যাচ্ছে তখন কিন্তু তাকে low dose aspirin দিতে হবে, because there are lots of studies that have shown there is no benefit of the 325 aspirin long term, rather than it can cause bleeding problem. অথবা আমরা যখন লং টার্ম দেখছি তখন কিন্তু আমরা তাকে 75 বা 81 আমেরিকাতে যেটা, সে লো ডোজ অ্যাসপিরিন দিয়ে দিচ্ছি, এবং শুধুমাত্র তাকে 325 তখন দিচ্ছি যখন সে একটা অ্যাকিউট সিচুয়েশন হাসপাতালে আসে, তারপর আমরা তাকে সুইচ করি লো ডোজ অ্যাসপিরিনে। এবং তাকে আমরা ন্যাচারালি নন স্টেরিলাইজেশন মার্কেটে নিয়ে আসলাম। ওই যে বললাম যে ক্লটটা আমাদেরকে ইয়ে করতে হবে, অথবা আমরা তাকে হেপারিন দিয়ে রাখি আনটিল পিসিআই আর ক্যাবেজ। এবং তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি। তাকে কি আমরা ক্লপিডোগ্রেল দিব, না টিকাগ্লোর দিব, না প্রাসিগ্রেল দিব? প্যাসিগ্রেলটা আমরা খুব একটা এখন আর ইদানিং ইউজ করি না, বিকজ প্যাসিগ্রেলটা ওয়াজ ডান অনলি ইন পেশেন্টস হু হ্যাড পিসিআই। সো পিসিআই ছাড়া আমরা প্যাসিগ্রেল ইউজ করি না মেডিকেল ম্যানেজমেন্টের জন্য, এবং যাদের স্ট্রোক বা টিআইএ হয়েছে তাদের ক্ষেত্রেও প্যাসিগ্রেল কন্ট্রাইন্ডিকেটেড। সো আমরা যেটা ইউজ করি হয় ক্লপিডোগ্রেল অথবা টিকাগ্লোর। এখন টিকাগ্লোরের স্টাডিটা দেখা গেছে যে টিকাগ্লোর ইজ অ্যাকচুয়ালি বেটার, মোর এফিকাসি দেন ক্লপিডোগ্রেল, এবং অলদো দের ইজ এ ইনক্রিজ ব্লিডিং রিস্ক। সো যদি নন স্টেমি বা স্টেমি হয়ে থাকে আমরা সাধারণত তাদেরকে টিকাগ্লোর দিয়ে থাকি। ইট ইজ এ লিটল মোর এক্সপেন্সিভ দেন ক্লপিডোগ্রেল। So, it's a two-way indication that ticagrelor is preferable over clopidogrel. কিন্তু যদি আমরা ইলেকটিভ পিসিআই করি সেক্ষেত্রে কিন্তু আমরা টিকাগ্লোর দেই না, বিকজ অল দ্য স্টাডিজ দ্যাট have been done on STEMIs and non-STEMIs on ticagrelor. So আমরা যদি পেশেন্ট স্টেবল করোনারি আর্টারি ডিজিজ পজিটিভ স্ট্রেস টেস্ট নিয়ে আসি, আমরা যদি তাকে স্টেন বসে বাড়ি পাঠায় দেই, আমরা তাকে ক্লপিডোগ্রেল দিয়ে বাড়ি পাঠাই, নট টিকাগ্লোর। টিকাগ্লোর আমরা তখনই দেই যখন তার স্টেমি, হি কেম ফর স্টেমি আর নন স্টেমি, এটা মেডিকেল ম্যানেজমেন্ট হোক বা স্ট্যান্টের জন্য হোক। এখন দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে হাউ লং, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে যে আমরা অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট গাইডলাইন্স, দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি গাইডলাইন্স, সেটা হচ্ছে যে আমরা যদি স্টেবল করোনারি আর্টারি ডিজিজের জন্য আউট পেশেন্ট সেটআপে কেউ স্টেন্ট পায়, বেয়ার মেটাল স্টেন্ট আমরা ইউজ করি না এখন বলতে গেলে, সেটা হচ্ছে 1 month, আর ড্রাগ লুটিং স্টেন্ট হচ্ছে 6 months। এটা কিন্তু 2017 এর দিকে এটা, or 16 আই থিংক, এটা 1 বছর থেকে 6 মাসে কমিয়ে আনা হয়েছে ফর স্টেবল করোনারি আর্টারি ডিজিজ। বাট ইফ আ পেশেন্ট হ্যাজ আ স্টেন্ট for STEMI or non-STEMI, then the recommendation for dual antiplatelet therapy is a year. ওই যে আমরা বলেছিলাম থ্রম্বোজেনিক মিলিউ একটা তৈরি হয়, থ্রম্বোজেনিক এনভায়রনমেন্ট, ওইটার জন্য সে তার স্টেন্ট পাক অথবা না পাক, আমাদের একটা কোয়েশ্চেন ছিল সেকেন্ড কোয়েশ্চেনটা, যে তার মেডিকেল ম্যানেজমেন্ট হয়েছে, সে কি dual antiplatelet পাবে কিনা? Absolutely, that patient should get dual antiplatelet therapy because you want to negate that thrombogenic milieu. তোমার ওই যে থ্রম্বোসিস হচ্ছে ওই পরিবেশটাকে নিগেট করে দেওয়ার জন্য, বা ওটাকে নিউট্রালাইজ করার জন্য, বা থ্রম্বোজেনিক পরিবেশটাকে ইনহিবিট করার জন্য, থ্রম্বোসিসকে ইনহিবিট করার জন্য, দিস পিপল should get aspirin and clopidogrel or aspirin and ticagrelor for at least a year, regardless of they got a stent or balloon or nothing. It is very important to understand. I'm talking about a type 1 STEMI again, non-STEMI, not a type 2. If they had a type 1 non-STEMI, they should be on a dual antiplatelet therapy for a year. This is a class 1 indication. It improves survival. এই জিনিসটা আমাদের এখানে আমাদের ডাক্তার অনেক সময় ভুলে যায়, আমি এটা রেসিডেন্টদের বারবার হ্যামার করি, তারপরে ওরা ভুলে যায়। আচ্ছা, তাহলে আমরা তো 1 বছর ট্রিটমেন্ট দিলাম, তো 1 বছরের বেশি কি আমরা ক্লপিডোগ্রেল বা টিকাগ্লোর কন্টিনিউ করবো? দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের রিসেন্ট কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে আমরা যদি নন স্টেমি বা স্টেমি নিয়ে আসছিল এবং তার ইন্টারভেনশন হয়েছে, তো 1 বছর পর কি আমরা তাকে এই ক্লপিডোগ্রেল বা টিকাগ্লোর বন্ধ করে দিব কিনা? তো এটা রিসার্চ স্টাডি দেখা যাচ্ছে যে ইট হ্যাজ বেনিফিট অফ কন্টিনিউইং ইট মোর দেন এ ইয়ার, বাট দেয়ার ইজ এ রিস্ক অফ ব্লিডিং। সো আমরা যেটা করতে পারি, শেয়ার ডিসিশন, পেশেন্টকে বলতে পারি যে পেশেন্ট যদি ইয়াং হয়, আপনার কি কোনো সমস্যা হয়েছিল, আপনি যে প্লাভিক্স খাচ্ছেন, বলেন না হেলথি ইয়াং পেশেন্ট, তার অন্য রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আপনি তাহলে প্লাভিক্সটা কন্টিনিউ করেন।
আর যদি দেখা যায় যে এল্ডারলি পেশেন্ট 70-80 বছর বয়সের ব্লিডিং রিস্ক, তখন আমরা ইউজুয়ালি 1 বছর পর প্লাভিক্স বা টিকাগ্লোর বন্ধ করে দিই, অ্যাসপিরিনটা তো অবশ্যই কন্টিনিউ করতে হবে। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যাদের থাকে, যেমন যদি বাইপাস গ্রাফটে স্টেন্টিং হয়ে থাকে, ইজেকশন ফ্র্যাকশন লো থাকে, বা যাদের ডায়াবেটিস থাকে, তবে দের ইজ মোর বেনিফিট অফ কন্টিনিউইং দ্য ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি বিয়ন্ড আ ইয়ার, ডিএপিটি বিয়ন্ড ইয়ার। আরেকটা যেটা ডিলেমা হয় সেটা হচ্ছে যে অনেকেই এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেটা হয় যে তার এট্রিয়াল ফিব্রিলেশন ছিল, সে অলরেডি হি ইজ অন আ অ্যান্টিকোয়াগুলেশন, হয় ওয়ারফ্রেন বা কুমাডিন অথবা অ্যাপিক্সাব্যান বা রিভারক্সিব্যান, এই জাতীয় কোনো অ্যান্টিকোয়াগুলেশন উপর আছে। এখন সে আসছে এমআই নিয়ে, নন স্টেমি বা স্টেমি যেটাই হোক না কেন, এখন তো তাকে আমার অ্যাসপিরিনও দিতে হবে, ক্লপিটোগ্রাল বা টিকাগ্লোর দিতে হবে, এবং সেটা অলরেডি অ্যান্টিকোয়াগুলেশন পড়ে আছে। অ্যান্টিকোয়াগুলেশন আমি বন্ধ করতে পারবো না। এখন রিসেন্টলি গত 2-2.5-3 বছরে অনেকগুলো স্টাডি আসছে, তাতে দেখা যাচ্ছে যে ট্রিপল থেরাপি অ্যাকচুয়ালি ইনক্রিজেস ইউর চান্স অফ ব্লিডিং। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সেই ক্ষেত্রে উই ড্রপ দ্য অ্যাসপিরিন, মানে তার সে ক্লপিটোগ্রাল বা টিকাগ্লোর উপর থাকবে, 1 বছর তো থাকতেই হবে, এবং সে অ্যান্টিকোয়াগুলেশন থাকবে, কিন্তু আমরা ওই 1 বছর যতদিন সে টিকাগ্লোর বা ক্লপিটোগ্রাল থাকে ততদিন আমরা অ্যাসপিরিনটা বন্ধ করে দিই, বাড়ি যাওয়ার আগে বন্ধ করে দিই, এবং এই 1 বছর পর যখন আমরা ক্লপিটোগ্রালটা বন্ধ করি তখন আবার সুইচ ব্যাক করি লো ডোজ অ্যাসপিরিন। এই জিনিসটা এই কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করা খুব ইম্পর্টেন্ট, বিকজ ট্রিপল থেরাপি কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইউর ব্লিডিং রিস্ক। আচ্ছা, তাহলে বেটা ব্লকার আমরা কখন দেব? বেটা ব্লকার হচ্ছে 24 আওয়ার্স টু প্রিভেন্ট ventricular arrhythmia in the 24 hours, এবং কিন্তু যদি অ্যাকিউট হার্ট ফেলিয়ার থাকে বা অ্যাকিউট হাইপোটেনশন নিয়ে আসে, ব্র্যাডিকার্ডি নিয়ে আসে, তখন কিন্তু আমরা তাকে ডেফিনেটলি বেটা ব্লকার দিই না। আগে যেমন একটা কনসেপ্ট ছিল যে যদি কি অ্যাকিউট এস্টিয়েলেশন মায়োকার্ডিয়াল নিয়ে আসতেই তারে আমরা 5 মিলিগ্রাম আইভি মেটোপ্রোলল 5 মিনিটস পর পর দিতাম, ওইটা কিন্তু গাইডলাইন চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা শুধুমাত্র কারণ ওইটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পেশেন্টকে আরো হাইপোটেনসিভ করে দেয়। তো পার্টিকুলারলি পেশেন্টের হাইপোটেনসিভ যদি থাকে, ব্র্যাডিকার্ডিয়া থাকে, এইসব ক্ষেত্রে আমরা রুটিনলি বেটা ব্লকার দিই না। ব্লাড প্রেশার বেশি থাকলে বা টলারেট করলে তখনই বেটা ব্লকারটা দিই। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই যখন নাকি পেশেন্ট ক্যানট টলারেট বেটা ব্লকার ফর সিওপিডি অর সামথিং এলস, আর অথবা যদি পেশেন্টের অ্যানজাইনা হতে থাকে ডেসপাইট বিং অন বেটা ব্লকার এন্ড নাইট্রেটস, ইউ ক্যান অ্যাড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ইনহিবিটর একটা কোশ্চেন মধ্যে ছিল, এটা জানা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 মানে কি, যে ফরজ দিতেই হবে, এন্ড ক্লাস 2 হচ্ছে মানে ইজ রিজনেবল বেসড অন দ্য ডেটা। তো ক্লাস 1 হচ্ছে কারো যদি নন স্টেমি বা স্টেমি হয়ে থাকে, এবং তার যদি ডায়াবেটিস থাকে, এবং তার যদি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% থাকে, তার যদি হাইপারটেনশন থাকে, তাহলে দোজ পিপল শুড গেট এস ইনহিবিটর অথবা আর। একটু যদি সবাই একটু মিউট করলে আমাদের জন্য সুবিধা হয় প্লিজ, অডিয়েন্স যারা আছে। এবং ক্লাস 2, এবং যে এগুলো যদি কারো না থাকে, কারণ ডায়াবেটিস নাই, ইজেকশন ফ্র্যাকশন নরমাল, এখানে কি সবাই একটু মিউট করবেন প্লিজ? মাহবুব, তুমি কি সবাইকে মিউট করতে পারো এখান থেকে? স্যার দেখছি, স্যার আমি দেখছি। আচ্ছা, এবং যদি কারো এইগুলো না থাকে, যে ইএফ নরমাল, ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, সেক্ষেত্রে কি আমরা নন স্টেমি হচ্ছে দেখি কি আমরা এসি বা আর্ব দিব? ইট ইজ রিজনেবল, আমরা দিতে পারি, বাট যদি ডায়াবেটিস বা লো ইএফ হাইপারটেনশন থাকে তাকে আমাদেরকে দিতেই হবে। আর এআরবি আমরা ইউজ করতে পারি when the patient is intolerant to ACE inhibitor। আকাশ ভাই, ডক্টর মুর্শিদুর রহমানকে একটু মিউট করে দিই আমরা। আচ্ছা, তাহলে নাইট্রেট আমরা কখন দিব? নাইট্রেট আমরা দিব অ্যানজাইনার জন্য, এবং যারা এখানে আরেকটা যেটা হয়, অনেকে যদি কারোর ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর জন্য বায়োগ্রা জাতীয় ওষুধ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা হিস্ট্রিতে জানা খুব ইম্পর্টেন্ট। 24 to 48 আওয়ার্স যদি এই জাতীয় কোনো ওষুধ এক্সপোজার থাকে, আমরা যদি নাইট্রেট দেই তখন তার ব্লাড প্রেশার ড্রপ করে। এটা এখানকার একটা বোর্ড কোয়েশ্চেন, যে এটা এই জন্য হিস্ট্রি নাও ইজ সো ইম্পর্টেন্ট। পেশেন্টকে জিজ্ঞেস করতে হয় আপনার কি কোনো ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর ইউজ করেছেন কিনা গত 48 ঘন্টার মধ্যে, বিকজ সেই ক্ষেত্রে নাইট্রেট দিলে তার ব্লাড প্রেশার ড্রপ করে যাবে। এবং স্ট্যাটিন থেরাপি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা বললাম যে নন এস্টিয়েলেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকলে আমরা তাকে হাই ডোজের স্ট্যাটিন থেরাপি দিই, বিকজ স্ট্যাটিনটা আসলে কি করে? স্ট্যাটিনটা কিন্তু it not only lowers the LDL, it makes the plaque, ওই যে আমরা বললাম যে প্ল্যাক রাপচার, প্ল্যাকটাকে স্টেবল করে, এবং এটা হচ্ছে বলা গেলে প্লিওট্রপিক এফেক্ট। এই স্ট্যাটিনের কিন্তু অনেক অনেক ভূমিকা আছে, এবং এটা এই লোকাল ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, এই প্ল্যাকটাকে স্টেবল করে, অতএব স্ট্যাটিনের অনেক ভূমিকা আছে। প্রবলেমটা হয় কি, আমাদের কিন্তু এই আউটপেশেন্ট সেটআপে অর্ধেক সময় যায় রোগীকে কনভিন্স করার জন্য যে স্ট্যাটিনটা একটা ভালো ড্রাগ। মানুষ কোথা থেকে পড়ে আসে যে স্ট্যাটিন খেলে পায়ে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, স্মৃতিশক্তি চলে যায়, এবং তারা স্ট্যাটিন বন্ধ করে দেয়। The real data is
only in 7% কেসে স্ট্যাটিন কিন্তু রিয়েল মাসল পেইন বা মায়োপ্যাথি করতে পারে, বাকি 93% পিপল উইল বি ফাইন। দেখা যায় জয়েন্ট পেইন হচ্ছে, সে মনে করে স্ট্যাটিন থেকে হচ্ছে, আসলে কিন্তু স্ট্যাটিন থেকে হচ্ছে না। এই জিনিসটা পেশেন্টের সাথে বসে তাকে বোঝানোটা ইজ সো ইম্পর্টেন্ট, আদারওয়াইজ লট অফ পিপল উইল স্টপ টেকিং স্ট্যাটিন জাস্ট বিকজ দে রেড সামার পড়ে আসছে বলে না আমার তো মাসল ব্যথা, আমি স্ট্যাটিন বন্ধ করে দিচ্ছি। মোর দেন 75 ইয়ার্স এর উপর এই যে স্ট্যাটিনের ডেটা খুব বেশি স্ট্রং না, এই জন্য আমরা তাদেরকে মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন দেই। আর যদি পেশেন্ট যখন হসপিটালে থাকে তখন যদি স্ট্যাটিন শুরু করা যায় তখন তার অ্যাডিয়ারেন্স বেশি হয়, তখন সে বুঝতে পারে যে একটা ইম্পর্টেন্ট ড্রাগ, তখন সে বাড়িতে গিয়ে সহসা স্ট্যাটিনটা বন্ধ করতে চায় না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টার্ট দ্য স্ট্যাটিন মেডিকেশন when the patient comes with an MI and still is in the hospital. তাহলে আমরা যদি একটু কুইক রিক্যাপ করি, আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে এই জিনিসটা, এই কয়েকটা মেসেজ যদি আমরা আজকে মনে রাখতে পারি, দ্যাট উইল বি অল। যাতে আমি 1 মাস পর যদি রাত্রিবেলা ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করি যে আমি আমার লেকচারে কি বলছিলাম, এই কয়টা মেসেজ যদি আমরা মনে রাখতে পারি, ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে স্টেবল অ্যানজাইনা এবং অ্যাকিউট করোনারি সিনড্রোমের প্যাথোফিজিওলজি ডিফারেন্ট, ম্যানেজমেন্ট ডিফারেন্ট। স্টেন্ট বা পিসিআই শুধুমাত্র লাইফ সেভ করতে পারে অ্যাকিউট করোনারি সিনড্রোমে, মানে আনডাউটেডলি। এবং স্টেবল করোনারি আর্টারি ডিজিজে শুধু লেফট মেইন বা প্রক্সিমাল এলইডি ছাড়া অন্য ক্ষেত্রে ইট ইমপ্রুভস ইউর সিম্পটম বাট ডাজ নট ইমপ্রুভ সার্ভাইভাল। নাম্বার 1. Number 2, all non-STEMIs are not the same. There is a type 1, type 2, type 3. Important to understand the difference between type 1 and type 2. Type 2 তে যে পেশেন্টকে নিয়ে উতলা হওয়ার কোনো কারণ নাই। If it's a type 1 MI, then you have to take the patient to cath lab, you have to categorize them. The higher the risk, the more the benefit of revascularization. তারপর number 4, DAPT দিতে হবে আমাদেরকে at least a year after non-STEMI, even if the patient did not receive a stent. Okay. Number 5, do not forget the ACE or ARB, especially if the patient comes with an MI and they have a history of diabetes or the rejection fraction is low. Number 6, statin medication. High dose statin is very important. Not only lowers the LDL, it also makes the plaque stable. And finally, double therapy is better than triple therapy. So আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে। আচ্ছা, চ্যাট বক্সের কোশ্চেন, What is the Azam, dose? তুমি কি একটু প্লিজ তোমার ভ্যালুয়েবল ইনফো, উই আর সো গ্ল্যাড এবং অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার, তুমি একটু প্লিজ অ্যাড করো আমার সাথে এখানে তোমার আজম, প্রফেসর আজম আছে নাকি? আচ্ছা, চ্যাট বক্সের কোশ্চেন গুলো একটু দেখি আমি। Question: What is the dose FMOF high intensity statin? লাস্ট কোশ্চেনের আনসারটা দাও। Which B blocker should be chosen? আচ্ছা, একটা করে বলি। স্ট্যাটিন তো এক এক রকমের, মানে এক এক রকমের এক একটা স্ট্যাটিন, যে সাধারণত অ্যাটোরোভ্যাস্ট্যাটিন 40 মিলিগ্রাম অর হায়ার এবং রসুভাস্ট্যাটিন 20 মিলিগ্রাম অর হায়ার। there is a long list, আর এইটাই নরমালি আমরা সচরাচর বেশি ইউজ করি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হুইচ বেটা ব্লকার। বেটা ব্লকারটা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ। এখন এটা যে কোনো, ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি। আমরা নর্মালি মেটোপ্রোলোল, যেটা আমাদের এখানে জেনেরিক ড্রাগ, যেটা সস্তা, ওটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। মেটোপ্রোলোল আমরা খুব কমনলি ইউজ করি। আমরা যদি ইজেকশন ফ্র্যাকশন লো থাকে সেই ক্ষেত্রে অবশ্য হার্ট ফেলিয়ার পেশেন্ট হয়ে থাকে আমরা 3টা পার্টিকুলার beta blocker use kori, because all the studies on systolic heart failure have shown benefit with 3 particular beta blockers. Actually carvedilol, একটা হচ্ছে metoprolol succinate, একটা হচ্ছে bisoprolol. কিন্তু যদি ejection fraction normal থাকে তাহলে you can use any cardioselective beta blocker. Usually আমরা metoprolol ম্যাগনো, শুধু ম্যাগনেসিয়াম 365 মিলিগ্রাম। ম্যাগনেস কি ট্যাবলেট না সিরাপ নাকি? ট্যাবলেট। আচ্ছা, এটা ট্যাবলেট শুধু ম্যাগনেসিয়াম। সবাই একটু মিউট করলে ভালো হয়। আকাশ ভাই প্লিজ ওনাকে একটু মিউট করে দেন, ডক্টর মোহাম্মদ মুর্শিদ। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলছিল যে এই লাস্ট কোশ্চেনের উত্তর দেওয়া হয়নি, রাইট? হ্যাঁ, লাস্ট এই কোশ্চেন। পেশেন্টটা, হ্যাঁ, এই পেশেন্টটা তাহলে আমরা একটু দেখি। another patient with non-STEMI was low risk and medical management was decided. Past medical history of hyperlipidemia and stroke, ejection fraction 60% by echo. You are discharging the patient at home. আমরা তখন কি বলছিলাম যে পেশেন্টটাকে যদি কারণ ট্রু নন-STEMI টাইপ 1 হয়ে থাকে তাকে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিয়ে বাড়ি পাঠাতে হবে, রাইট? তাহলে এখন আমাকে তোমরাই বলো কোনটা ইজ দ্য রাইট আনসার, A, B or C? B. Exactly, because B has the only one that has the dual antiplatelet therapy, so that is the answer, right?
এবং এই ক্ষেত্রে তার ACE ইনহিবিটর না দিলেও চলে, আমরা যেটা বললাম, দিলে ইজ ওকে বিকজ তার ইজেকশন ফ্র্যাকশন নরমাল, তার ডায়াবেটিস নাই, কারেক্ট, তার হাইপারটেনশনও নাই, অতএব you can avoid ACE inhibitor for that patient, that's completely fine, but that patient should be on aspirin and clopidogrel. আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে চ্যাট বক্সে? ডাবল অ্যান্টিপ্লেটলেট দিলে স্ট্রোকের রিস্ক বাড়বে কিনা, এটা হেমোরেজিক নয়? No, actually hemorrhagic stroke risk এখন যে কোনো blood thinner তো there is a risk of every bleeding, but particularly hemorrhagic stroke risk not necessarily বেড়ে যাবে। এখন it's always the risk and benefit, তুমি তো একটা জিনিস ওয়ে করবা, যদি তুমি যখন ডাবল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিবা তুমি তো তার যে কোনো ব্লিডিং এর রিস্কই থাকবে, but the benefit is much higher to prevent another MI, এবং ischemic stroke এর রিস্ক তুমি কমিয়ে দিতে পারছো, so that is also important. আর কোনো কোয়েশ্চেন চ্যাট বক্সে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, থ্যাংক ইউ Yes, ফর please. এক্সপ্লেইনিং লেকচার। স্যার ওই মানে 80% স্যার তার ব্লকেজ, এরপরেও স্যার স্টেন্টিং করবো না স্যার, ওটা যদি স্যার একটু বলতেন। অ্যাবসলিউটলি, এটা এই জন্য ট্রায়ালটার নামই ছিল কারেজ ট্রায়াল। তুমি একটু প্লিজ পড়ে দেখবে আজকে, কারেজ ট্রায়াল আর ইস্কিমিয়া ট্রায়াল, দুইটা ট্রায়াল। কারেজ ট্রায়াল নামটা কেন, যে আমি যদি 80% ব্লকেজ দেখি, আমি যদি স্ট্যান্ড করি না, আমার তো বুকে সাহস লাগে, কারেজ লাগে, তাই না? এবং কারেজ ট্রায়াল এটাই দেখাইছে যে যদি স্টেবল করোনারি আর্টারি ডিজিজ হয়ে থাকে, there is no benefit of survival benefit if it is a stable coronary artery disease, particularly it is a mid lesion হয়ে থাকে, mid RCA, mid LAD, mid SIRC, there is no benefit. There is only benefit is তুমি তার symptom improve করতে পারছো, এবং এটা আমরা অনেক আগে থেকেই আমরা জানতাম, কিন্তু আমরা এখন এটা proven, it has been proven by very two large trial. কারেজ ট্রায়াল তো আজকে না, কারেজ ট্রায়াল তো প্রায় 10-15 বছর হয়ে গেছে, 15 বছর at least, আর ইস্কিমিয়া ট্রায়ালটা more recent, এটাতেও proven হয়েছে। Please look up the two trials, courage and ischemia, clearly states যে যদি স্টেবল করোনারি আর্টারি ডিজিজ হয়ে থাকে, স্টেন্টিং এর কোনো সার্ভাইভাল বেনিফিট নাই, কিন্তু এটা জাস্ট হেল্পস উইথ দ্য সিম্পটম। অন দি আদার হ্যান্ড, আমি যেটা বললাম, যদি অ্যাকুট করোনারি সিনড্রোম হয়ে থাকে, আনস্টেবল অ্যাঞ্জিওরা, নন স্টেমি, you definitely are improving survival by taking this patient to cath lab. There is no doubt about it. There is no doubt. আর কোনো কোয়েশ্চেন? We have one more question. Why beta blockers not used in acute LVF? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে তুমি তো এটাকে আরো সাপ্রেস, লেফট ভেন্ট্রিকুলার এমনিতেই ফাংশন করতে পারতেছে না, তো অ্যাকিউট সেটআপে তুমি আরো সাপ্রেস করে দিচ্ছ। এই জন্য আমরা তো আগে ইনফ্যাক্ট হার্ট ফেলিয়ারের কোনো বেটা ব্লকার ইউজ করতাম না, পরে দেখা গেল যে হার্ট ফেলিয়ার যেহেতু ক্যাটেকোলামিন সার্জ বেশি হয়, ফলে স্টেবল হার্ট ফেলিয়ারে বেটা ব্লকারের বেনিফিট আছে, বাট নট ইন অ্যান অ্যাকিউট সেটআপ, জাস্ট লাইক ইউ সেড, বিকজ আই থিংক তুমি অলরেডি এটাকে আরো সাপ্রেস করে দিতে চাচ্ছ না এর ফাংশন। সো যখন ফাংশন একটু স্টেবল হবে, তখন তুমি ক্যাটেকোলামিন সার্চকে ইনহিবিট করার জন্য বেটা ব্লকার দিচ্ছ, এবং লট অফ স্টাডিজ হ্যাভ প্রুভড বেনিফিট অফ বেটা ব্লকার ইন সিস্টোলিক হার্ট ফেলিয়ার, বাট নট ইন অ্যাকিউট সেটআপ। আজম আসছো নাকি? আজম আছে নাকি? আজম কি চলে গেল? উনি আছেন, বাট ওরা প্রফেসর আজম মিউট করা, উনি আছেন। বলো নাসির কি বলবা? আজম প্লিজ তুমি একটু কনক্লুডিং রিমার্ক দাও না প্লিজ, তোমার কোনো অ্যাড করার থাকলে। প্রফেসর আজম শেষ হয়ে গেছে? হ্যাঁ, তোমার শেষ আমি হয়ে তো গেছে? তোমাকে খুঁজতেছিলাম, আমার তো কথা লেকচার শেষ, আমি তোমাকে খুঁজতেছি, তো প্লিজ তুমি একটু কনক্লুডিং রিমার্ক দাও, তোমার কি একটু ওপিনিয়ন দাও, বা আমাদেরকে একটু না বলো। না, প্রথম কথা হচ্ছে আই এম ভেরি হ্যাপি যে মানে ওয়ান্ডারফুল টিচিং কন্টেন্ট ইজ দেয়ার। আমার কথা হচ্ছে আমার ছাত্ররা আজকে অবশ্যই, এবং আমার মনে হয় এভরিবডি আমরা কিন্তু শিখছি আসলে, আর যত ডিসকাশন হবে ততই ভালো। নন এসটিএমআই পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সবসময় কিন্তু এটা কোশ্চেন করা হয়, কোনো না কোনো ভাবে এটা আসে। এটা ডিসকাশনে লং ভাইভাতে বলো, লং কেস, যে কোনো না কোনো উপায়ে এটা ডিসকাশনে আসে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ইন প্র্যাকটিক্যাল লাইফ নন এসটিএমআই রিয়েলি মেজর ইস্যু। স্টিল এই 2020 তে কিন্তু নন এসটিএমআই নিউ গাইডলাইন পর্যন্ত বের হয়েছে। যেটা পয়েন্ট আউট করছো, সেটা হচ্ছে কখন আমরা আসলে নন এসটিএমআই ইন্টারভেনশন করব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিস্ক স্ট্র্যাটিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলছো ওদের থেকে আমি আশা করছিলাম যে ওরা হয়তো টিমে রিসার্চ করে এগুলি বলবে। তাছাড়াও এবার কিন্তু বিশেষ করে এসটি 2020 তে এই স্কোরিং সিস্টেম ছাড়াও বেশ কিছু জায়গায় ডিসকাশন যেটা করছে, আমার ছাত্ররা হয়তো খেয়াল করেছে বা ওরা খেয়াল করেছে যে বিশেষ করে ক্লিনিক্যালি আমরা যখন পেশেন্ট ইভালুয়েট করবো, সিমটমের সাথে সাথে যখন আমরা ইনভেস্টিগেট করতে যাব ট্রপোনিন, সেটারও কিন্তু দেখতে হবে যে হাই লেভেল, লো লেভেল, ডাবল ডিজিট, সিঙ্গেল ডিজিট কিনা, ইসিজিতে চেঞ্জ আছে কিনা, নো চেঞ্জ, এসটি ডিপ্রেশন কিনা, এই সকল চেঞ্জ, এসটি ডিপ্রেশন কিনা, টি ইনভার্সন কিনা, এগুলো দেখেও কিন্তু প্রেডিক্ট করা যায়।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে যত বেশি ইন্টারাকশন হবে তত বেশি কিন্তু আমাদের জানার স্কোপ হবে। এবং আমি সত্যিকার অর্থে বলছি যে আজকে আমি কিন্তু অনেক কিছু শিখলাম, এবং আমি চাচ্ছি যে আমার পেদরা, আমার ছাত্ররা সবাই মানে বা আমাদের যারা সিনিয়র যারা আছে বা যারা কোয়ালিফাইড ফিজিশিয়ান আছেন তাদের এক্সপিরিয়েন্স। আমি খালি একটা কথা বলি, কালকে রাতে আমি একটা রুগী ঢাকা মেডিকেল থেকে টিটু মিয়া ভাই, প্রিন্সিপাল টিটু মিয়া ভাইকে সবাই চিনে, উনি একটা রুগী পাঠিয়েছে যে পেশেন্টে হাঁটলে ব্যথা করে 2 হাতে ব্যথা যায়, 2 হাতে ব্যথা যায়। আমাদের সবার যে একটা কনসেপচুয়াল আইডিয়া হচ্ছে যে লেফট আর্ম ইজ মাচ মোর প্রমিনেন্ট। যদি এমব্রিওলজি আমরা চিন্তা করি, হার্ট যখন মায়ের পেটে থাকে তখন যেই জায়গা থেকে তৈরি হয় সেই জায়গাটা সার্ভাইকাল রিজনে থাকে, এই জন্য বোথ আর্মে কিন্তু পেইনটা রেডিয়েট হয়। এখন বোথ আর্মে যখন যাবে ইট ইজ ভেরি ভেরি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট। আনটিল এন্ড আনলেস প্রুভড আদারওয়াইজ ইট ইজ হয় লেফট মেইন নালে ট্রিপল ভেসেল ডিজিজ। আমি এবং রাতেই তাকে অ্যাঞ্জিওগ্রাম করি, distal left main 90% lesion, L6 total occlusion, RCA mid RCA 90% lesion, ostial LED 90% lesion. Today আমি তাকে সার্জারি কাছে পাঠাইছি, সার্জন রাজি আছে কিন্তু পেশেন্ট রাজি না। তা আমি হয়তো একটু পরে এটাকে এখন করতে যাব। আমার মেসেজটা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন এসটিএমআই আসার সাথে সাথে আমরা বলে ফেললাম যে এটাকে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে বা আদার কজগুলো নন এসটিএমআই মিমিক যে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো আছে ড্রপদিন বারে আদার কজগুলো এক্সক্লুড করতে হবে ক্লিনিক্যালি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় কি নাসের, এই লিঙ্কগুলো যদি সহজ করা হয়, কারণ অনেক টাফ দেখলাম, আমি নিজে ঢুকতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু ফিল আপ করতে হয়েছে, তারপরে আবার আমি পারি নাই, তারপরে আমি আবার তোমার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়েছে আর কি। আমার মনে হয় একটু ইজি ফরম্যাট, যারা আইটিতে আছে তাদেরকে যদি একটু বলা হয় যে জাস্ট সিঙ্গেল বাটন ক্লিক ক্যান জয়েন দ্য প্রোগ্রাম ডাইরেক্টলি, তাহলে এটা অনেক ভালো হয়। আর এই তোমাদের এই জিনিসগুলো কন্টেন্ট গুলো তুমি আগে যদি দিয়ে দিতে পারো তাহলে আমরা আমাদের ছেলেগুলোকে দিতে পারি। তুমি দিছো, আমি দিছি, কিন্তু ছেলেরা অনেকেই আমাকে মেসেজ পাঠাচ্ছে স্যার ঢুকতে পারতেছে না। আমি তাদেরকে বললাম যে লাস্টে কয়েকজনকে মেসেজ করছি, সবাইকে পারি নাই, শুধু পাসওয়ার্ড আমি বলছি ডাইরেক্ট তোমার জুম অ্যাপ্লিকেশনে যাও, ওখানে জয়েন দা প্রোগ্রাম দাও, তারপরে আইডি দাও, তারপরে তারা পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দাও। এইভাবে কয়েকজন হয়তো ঢুকেছে আর কি। এই আর কি আমার বক্তব্য। নাই ইন্টারেক্টিভ হলে সবাই যদি ডিসকাশন করে তখন আমি জয়েন করবো। হ্যাঁ, না আমরা এখানে শেষ করবো। আজম, থ্যাংক ইউ সো মাচ। আমি রিয়েলি আমি তোমার জন্য গ্রেটফুল, তুমি তোমার স্টুডেন্ট দিয়ে ফেলোদেরকে আমার সাথে জয়েন করছো, মানে ইট ইজ অ্যান অনার ফর মি, সত্যি কথা। এবং আমরা তো সবাই দেখো তোমার কাছ থেকে শিখলাম, তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখে এইভাবে আইডিয়া ইজ দ্যাট যে আমরা সবাই নলেজটা শেয়ার করবো। বাট থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, মানে তুমি যে আজকে সময় এত ব্যস্ততার মধ্যে জয়েন করছো। আমার মনে হয় আমরা আমি একটা অ্যাড করতে চাই। হ্যাঁ মাহবুব। ওকে স্যার, ধন্যবাদ স্যার আইডিয়ার জন্য। সো আমরা আসলে বেসিক্যালি পরবর্তীতে ট্রাই করছি যে যেখানে রেজিস্ট্রেশন করব অটোমেটিকলি জুম লিংকটা তার কাছে চলে যাবে। সো এরকম একটা মানে ইয়ে করছি, হয়তো নেক্সট সেশন গুলো থেকে আমরা করতে পারবো। এটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে, দেখো এই যে প্রফেসর আজম যেটা বললেন, এটা কিন্তু আমাদের অনেক ইজি করতে হবে। হ্যাঁ, সেটাই আমরা ব্যাকএন্ডে কাজ করছি। সো আমাদের সাথে কথা হয়েছে। সো যদি আপনি রেজিস্ট্রেশন করেন অটোমেটিকলি ইউ উইল গেট অ্যান ইমেল অর জুম লিংক ভায়া ইমেল অর সামথিং। সো আমরা আসলে যে ট্রাই করছি, আশা করি মানে আগামী মাহবুবকে বলি, মাহবুব আমি কিন্তু রেজিস্ট্রেশন করছি, কিন্তু আমাকে বলছে সাথে সাথে একটা মেইল আসবে, মেইলটা কিন্তু আসে নাই। আমাকে বলছে স্প্যামে দেখতে, স্প্যামে দেখলাম, ওখানেও আসে নাই। ওকে স্যার, মানে এটা হচ্ছে যে নেক্সট সেশন থেকে আমরা অটোমেটিক একটা মেল পেয়ে যাবেন। আপনারা যখনই রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক ইউ উইল গেট অ্যান ইমেল অর সামথিং, জুম সেশনটা ওখানেই পেয়ে যাবেন, জুম লিংকটা। এটা এখন আমরা করতে পারিনি, এখনো ম্যানুয়ালি করছি, সবাইকে ম্যানুয়ালি ইমেল করতে হচ্ছে। সো অটোমেটিকটা হয়তো আমরা নেক্সট সেশনে পাবো ইনশাআল্লাহ, মানে নেক্সট উইক থেকে হয়তো। থ্যাংক ইউ স্যার ফর ইউর কনসার্ন। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের সেশনটা এখানে শেষ করি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই যারা পার্টিসিপেন্ট ছিল, প্রফেসর আজম সহ এভরিবডি। এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এবং তোমাদের সবার আপনাদের সবার ইভ্যালুয়েশনটা যদি আমাদেরকে দেন, তাহলে আমরা ইনপুটটা বুঝতে পারবো যে সবাই আর কি জানতে চাচ্ছে, যে কোন জায়গাতে আমরা আর ইমপ্রুভ করতে পারি। ইভ্যালুয়েশন ফর্মটা প্লিজ সবাই ফিল আপ করার জন্য আমাদের কাছ থেকে রিকোয়েস্ট রইল। সবাইকে অনেক ধন্যবাদ। এবং একটা কথা বলি, আমাদের ছেলেরা চাচ্ছে তোমার এই লেকচারের কন্টেন্টটা ওরা কিভাবে পেতে পারে সেটা জানতে চাই। ইউটিউবে দিচ্ছ তোমরা নাকি? না, এটাই আমরা এখনো দিচ্ছি না আজম, আমরা এটা নিয়েও কাজ করতেছি যে আমরা লেকচারের কন্টেন্ট গুলাকে কিভাবে রেকর্ড করে এগুলোকে প্রিজার্ভ করা যায়, আর্কাইভ করা যায়, এটা নিয়ে আমরা কাজ করতেছি। ইনফ্যাক্ট আমরা আজকে একটা মিটিং করব, অথবা অনলাইনে তারা ইচ্ছে করলে ঢুকতে পারে, পিএইচএ প্ল্যানেটারি হেলথ অ্যাসোসিয়েশনে ঢুকে এক্স্যাক্টলি তারা দেখলো। এক্স্যাক্টলি
আমরা না আজম, এটা তুমি খুব ভালো একটা সাজেশন দিছো, আমরা এটার উপরে কাজ করতেছি, আমরা দেখি এটাও আমরা করব ডেফিনেটলি। আমি অলরেডি একটা ফিডব্যাক লিংক দিয়েছি চ্যাট বক্সে, সো প্লিজ লেট আস নো ইউর অপিনিয়ন। হ্যাঁ, এই ফিডব্যাকটা আমাদের জন্য খুব দরকার, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করব, এবং আমাদের যারা অডিয়েন্স তারা কিভাবে চাচ্ছে এটা আমাদের জানা এবং বোঝা খুব দরকার। এটা প্লিজ সবাই একটু ফিডব্যাকটা, বেশিক্ষণ লাগবে না, 4-5টা কোশ্চেন মাত্র, এবং সবই ইয়েস নো টাইপের, একটু আনসার করে দিলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এবং তোমার এখানে কিন্তু অলরেডি কোশ্চেন আছে, ওরা জানতে চাচ্ছে যে তোমার এই লেকচার কন্টেন্টটা পরবর্তীতে শুনতে চায়, দেখতে চায়, কি করবে তাহলে? আচ্ছা, তুমি এটা দেখো চ্যাট এখন বক্সে দেখো পর্যন্ত, আছে। আচ্ছা হ্যাঁ একটা কোশ্চেন আছে, রাইট ইউ আর রাইট। আমরা এটার উপর কাজ করতেছি, যে আমরা এটা যাতে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাতে কন্টেন্ট গুলো দেখা যায়, দেখে আমরা আর্কাইভ করার একটা চিন্তা ভাবনা করতেছি, এবং এটা অচিরেই ইনশাআল্লাহ করে ফেলবো। We'll get back to class again at 9. নেক্সট সেশন বোধহয় আমাদের 9টার সময় শুরু হবে, তো আমরা আজকে তাহলে এখানে শেষ করি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আজম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নাসির। আচ্ছা, বাই, তোমাকে ইনশাআল্লাহ বাই সবাই। দিচ্ছি। আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।